ওয়ার্ডপ্রেস কন্টেন্ট অপটিমাইজেশন, আপনাদের সবাইকে স্বাগতম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে কন্টেন্ট রাইটিং করতে হয়। তো আবার যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, আপনি যে কন্টেন্টটা লিখেছেন, আপনি যে ওয়ার্ডপ্রেসে যে কন্টেন্টটা লিখেছেন, ওই ওয়ার্ডপ্রেসে কন্টেন্টটাকে কিভাবে আপনার এসইও ফ্রেন্ডলি করবেন। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছি এরকম যে, সাপোজ ধরি যে আমি একটা অনেকক্ষণ করে আমি একটা আর্টিকেল লিখলাম। অবশ্যই এই আর্টিকেলটা আমার লেখা নয়, এটা কপি পেস্ট করে আনা। তো আমরা জানি অলরেডি কপি পেস্ট করে আমরা নিয়ে কখনো আমরা আমাদের ব্লগে দিব না। আর যেহেতু এটা ডেমো ব্লগ, আপনাদের সাবডোমেইন দিয়ে আপনাদের যেহেতু ক্লাস নিচ্ছি, সেহেতু ডেমো হিসাবে এখানে দেখাচ্ছি। এই কন্টেন্ট কপি পেস্ট নিয়ে অনেক আলোচনা করেছি গত ক্লাসে। তো এইখানে গত ক্লাসের মধ্যে আমরা এখানে একটা টুলস নিয়ে আলোচনা করছিলাম যে গ্রামারলি। তো অলরেডি দেখেন, আমি আবার বলছি যে এই কন্টেন্টটা আমার লেখা না, এটা আর একটা ওয়েবসাইট থেকে কপি করে আনা, যে কাজটা আমরা কখনো করবো না। এখন এই মুহূর্তে টিউটোরিয়ালটা বানানোর জন্য আমার পক্ষে সম্ভব হচ্ছিল না এই মুহূর্তে লিখে টিউটোরিয়ালটা বানানো, তাই আপাতত এটাকে হাওলাত করে এনে আপনাদেরকে দেখাচ্ছি। তো এসইওর কয়েকটা রুলসের মধ্যে আমরা বলছিলাম যে প্রথম টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে, যেহেতু আমরা এখন কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে কথা বলছি, যে আমি কন্টেন্ট অপটিমাইজেশনটা কেন করব। গুগলে আমি এর আগেও বলেছিলাম যে আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দিই, হাউ টু রাইট কন্টেন্ট এসইও বা হাউ টু রাইট কন্টেন্ট বা এ ধরনের জিনিস লিখে যখন সার্চ দেই, তো অলরেডি দেখছেন অনেকগুলো ওয়েবসাইট এখানে আসতেছে। তার মানে কি, এই ওয়েবসাইটগুলো তারা র্যাঙ্কে এসে পড়েছে। কীভাবে র্যাঙ্কে এসেছে? এই কিওয়ার্ড বেস তারা র্যাঙ্কে এসেছে। এখন আপনিও যদি কোনো কিওয়ার্ড বেস করেন, যে কোনো একটা কিওয়ার্ড লিখে মানুষ এখানে সার্চ দেবে আর আপনার ওয়েবসাইটটা যেন এখানে দেখায়, তো এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে অবশ্যই আপনার ওয়েবসাইটে কন্টেন্ট থাকতে হবে। কোনো ব্ল্যাঙ্ক পেজ কখনো দেখবেন গুগলে শো করে না, এটা আমরা বেসিক সবাই জানি। ব্ল্যাঙ্ক পেজ কখনো গুগলে শো করে না। তার মানে কি হচ্ছে, এটা আমার ওয়েবসাইটে অবশ্যই ভালো পরিমাণে কন্টেন্ট থাকতে হবে। তো সেই ক্ষেত্রে কিভাবে কন্টেন্ট লিখতে হয় সেটা আপনাদেরকে দেখানো হয়েছিল। এই হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং নিয়ে আমরা আলোচনা করছিলাম স্টেপ বাই স্টেপ, বা কী কী রুলস ফলো করলে কন্টেন্ট ভালোভাবে লেখা যায়। পূর্বে টিউটোরিয়ালে অনেকগুলো আলোচনা করেছি। ওকে, আমার মনে হয় এর আগে এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম। তারপরও যেহেতু এই অংশগুলো আমাদের লাগবে এখন ক্লাস করতে গিয়ে, আমি আবার বলে দিচ্ছি। গুগলে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ দিই, তখন আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পারি, এই অংশটাকে বলি আমরা টাইটেল। দেন এই যে অংশটা, এটাকে বলি ইউআরএল। দেন এই যে বাকি যে অংশটা থাকে, এটাকে বলি আমরা মেটা ডেসক্রিপশন। অর্থাৎ গুগলে সার্চ দিলে যতটা পেজ শো করে বা সার্চ রেজাল্টে সবগুলোতে একই অবস্থা, টাইটেল, ইউআরএল, আর আমরা নিচেরটাকে বলি মেটা ডেসক্রিপশন। তো এই হচ্ছে বিষয়গুলা। তো আমাদের সাইটকেও যদি কখনো র্যাঙ্ক করাতে পারি বা র্যাঙ্ক হয়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকেও এই জিনিসগুলো দেখাবে, টাইটেল, ইউআরএল, মেটা ডেসক্রিপশন। ওকে, আপনি একজন ইউজার হিসেবে প্রথমে চিন্তা করেন, জিনিসটা আমাদের এখন লাগবে না, পরবর্তীতে লাগবে। তারপর আমি এখন একটু বুঝিয়ে নিচ্ছি যে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ দেন, সেক্ষেত্রে আপনি কোন পেজটাতে ঢুকবেন। আমি কি এইটাতে ঢুকবো, এইটাতে ঢুকবো না এইটাতে ঢুকবো, এটা আসলে টোটালটা ডিপেন্ড করতেছে কিন্তু আপনার এই তিনটা সেকশনের উপরে ডিপেন্ড করে। বা মূলত সবাই মানে 100 জনের মধ্যে প্রায় 80 জন মানুষই সবচাইতে বেশি যে ফোকাসটা করে, সেটা হচ্ছে টাইটেলের উপরে বেস করে। অর্থাৎ প্রথমে আপনার লক্ষ্য করেন যে কোন টাইটেলটা আপনার পড়তে ভালো লাগছে। যেমন আমি সার্চ দিলাম হাউ টু রাইট কন্টেন্ট, কীভাবে কন্টেন্ট লিখতে হয়। তো তো দেখতেছে যে লার্ন টু রাইট কন্টেন্ট লাইক এ প্রো, দ্য অ্যাডভান্স গাইড টু কন্টেন্ট। এটা বলছে যে 12 কন্টেন্ট রাইটিং সেক্টরস বা প্রফেশনাল রাইটার্স অ্যাডভান্স 54। তার মানে আমার কিন্তু এগুলোর মধ্যে এইটা ভালো লাগছে, 12টা কন্টেন্ট রাইটিংয়ে সিক্রেট আছে, প্রফেশনাল রাইটার্স দ্য অ্যাডভান্স। তার মানে আমাকে বোঝাচ্ছে, আমাকে দেখেন এই টাইটেলটার মাধ্যমে কিন্তু এই ওয়েবসাইটেতে ঢোকার জন্য আমাকে একটু আগ্রহ করে তুলছে। তার মানে কি দাঁড়াচ্ছে, মানুষ যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দেয়, মানে কিওয়ার্ড বেস যখন সার্চ দেয়, যে ওয়েবসাইটগুলো মানুষের কাছে সামনে আসে, তো কোন ওয়েবসাইটটাতে সে ঢুকবে, এটা কিন্তু টোটালটা ডিপেন্ড করতেছে একটা আকর্ষণীয় টাইটেল। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এই, আপনার ওয়েবসাইটটাও যদি র্যাঙ্কে আসে, আপনার ওয়েবসাইট ভিজিটর ঢুকবে
কি উপর বেস করে, সেটা হচ্ছে টাইটেলের উপরে বেস করে। তার মানে অবশ্যই একটা ভালো মানের টাইটেল দেওয়ার সবাই চেষ্টা করবেন। ওকে, দ্বিতীয় হচ্ছে পারমা লিঙ্ক ইউআরএল বা ইউআরএলটা অবশ্য সবাই তেমন একটা লক্ষ্য করে না বা ফলো করে না। সবচেয়ে বেশি জিনিসটা ফলো করে সেটা হচ্ছে ম্যাটা ডিসক্রিপশন। তো ম্যাটা ডিসক্রিপশনে আসলে সে একটু পরে বুঝে ফেলবে যে আসলে কি হেয়ার্স হোয়ার্স ইউ উইল হিট ওয়ান বাটন দ্য ওয়েব পেজ অ্যান্ড কপি পেস্ট ইউআরএল দ্য ম্যানুয়াল ইনটু ইউর গুগল সার্চ পেজ। তার মানে আমি কিন্তু এইখানে অ্যাকচুয়ালি বিষয়টা দেখেন, আমি কিন্তু এই টাইটেলটা মানে মেন অনেক মানুষ বলছি কি টাইটেলের উপরে নির্ভর করে সে কিন্তু ওয়েবসাইটের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু অনেকে যারা একটু প্রফেশনালি কাজ করে বা ইন্টারনেটে একটু বেশি বেশি ঘাটে, সে কিন্তু অনেক সময় বুঝে। কারণ অনেক ওয়েবসাইটে যখন আমরা ঢুকি দেখা যায় যে আমি যে কন্টেন্টটা চাচ্ছিলাম ওই কন্টেন্টটা আমি পাচ্ছি না। তো বারবার ঢুকতে ঢুকতে সে বিরক্ত হয়ে, যাতে বিরক্ত তার জন্য না হয়, সে কিন্তু যারা একটু অ্যাডভান্স লেভেলে তারা কি করে টাইটেলটাও পড়ে, পাশাপাশি ম্যাটার ডিসক্রিপশনটাও পড়ে। কিন্তু আমি যখন এইখানে ম্যাটার ডিসক্রিপশনটা পড়তে গেছিলাম, তো এইখানে কিন্তু আমি এই কন্টেন্ট রাইটিংয়ের সিক্রেট সম্বন্ধে কি পাবো এখানে গেলে, এই জিনিসটা কিন্তু আমি এখানে পাচ্ছি না। তার মানে ম্যাটার ডিসক্রিপশনের মেন উদ্দেশ্যটা হচ্ছে আমি যদি ওয়েবসাইটে ঢুকি তাহলে আমি এখানে কি রিয়েলিটি কি বিষয়টা আমি আসলে পাবো, এই জিনিসটা একটা শর্ট একটা ডিসক্রিপশন দেওয়া থাকে। আর এখানে শর্ট ডিসক্রিপশনতে আমি যে জিনিসটা চাচ্ছি ওইটা পাচ্ছি না। তার মানে আমি কিন্তু একটু স্কিপ করে চলে আসবো। তার মানে আমি বলতেছি দুই ধরনের ব্যক্তি আছে, একটা হচ্ছে টাইটেল উপর বেস করে সে ডাইরেক্ট কিন্তু ঢুকে পড়ছে, আর আরেক ধরনের ব্যক্তিরা আছে যারা কিনা টাইটেলটাও পড়ছে পাশাপাশি ম্যাটার ডিসক্রিপশনটা পড়ছে। যেহেতু আমার এটা ভালো লাগছে না, আমি আবার উপরে যেতে পারি অথবা নিচে যেতে পারি। আমি উপরটা যদি ফলো করি, ওকে বুঝতে পারছি এটা রাইটেড কন্টেন্ট প্রফেশনালি আমাকে লিখতে দেবে যারা করছে। আচ্ছা ঠিক এখানে কি বলছে, রাইট ইউর ড্রাফট পিক দ্য সিক্রেট সেকশন অফ দ্য ইউর আর্টিকেল ডেভেলপ ফাস্ট। ও তার এখানে কিছুটা পরে বুঝতে পারতেছে এখানে আর্টিকেল রাইটিং নিয়ে কিছু কথা বলতেছে। তাহলে দেখেন এখানে ম্যাটার ডিসক্রিপশনে কিন্তু আর্টিকেল রাইটিংটা কীভাবে কী হবে বা কী বিষয় নিয়ে আসলে তারা আলোচনা করবে এই জিনিসটা কিন্তু তেমন একটা ফোকাস পায় না, কিন্তু এখানে আমরা ভালোভাবে ফোকাস পাচ্ছি। এতে করে সিটিআর এর পরিমাণ কিন্তু তার চাইতে তারই বেশি হচ্ছে। সিটিআর মানে আমরা যেটা বলি ক্লিক থ্রো রেট। ওকে, ক্লিক থ্রো রেটটা আসলে অনেক কিছু ডিপেন্ড করে। একটা জিনিস আমরা বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম, আবার বলছি যে সিটিআর রেট কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে আপনার গুগলে র্যাঙ্কিংটাকে ধরে রাখার। বিষয়টা হচ্ছে এরকম, আজকে ওনাকে এই পজিশনে দেখাচ্ছে, কিছুদিন পর ওনাকে এই পজিশনে নাও রাখতে পারে। কেন ওনাকে এই পজিশনে রাখবে কি রাখবে না, বা ওনাকে সামনে দিবে বা ওনাকে পিছনে দিয়ে দেবে না, উনি আরও সামনের দিকে যাবে, ওনার র্যাঙ্কিংটা কত নাম্বার, ফার্স্ট পেজে 2 নাম্বার র্যাঙ্কে আছে। এমনও হতে পারে সে 2 নাম্বার থেকে 3 নাম্বার চলে যেতে পারে, 3 নাম্বার থেকে 4 নাম্বার যেতে পারে, বা সর্বশেষে যেটা আছে ওটা একদম প্রথমে যেতে পারে। তাহলে আসলে গুগল কাদেরকে সামনের দিকে আনতেছে কাদেরকে পিছনের দিকে আনতেছে এটা আমরা চিন্তা করতেছি তখন, মানে আপনি যদি গুগলের র্যাঙ্কিং করে ফেলেন, অর্থাৎ প্রথম পেজে যদি চলে আসেন, আপনি উপরে যাবেন কিনা বা যারা উপরে আছে তাদেরকে নিচে আসবে কিনা বা নিচে কিসের জন্য নামিয়ে আনবে, ওইটা টোটালটা ডিপেন্ড করতেছে আপনার সিটিআর এর উপর, ক্লিক থ্রো রেট। ক্লিক থ্রো রেট বলতে কি বোঝাচ্ছি, এই যে আমি কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দিলাম, এখানে আমাকে যে রেজাল্টটা দেখাচ্ছে আমি আসলে কোন ওয়েবসাইটেতে বেশি ক্লিক করব, মানে আমি কোন ওয়েবসাইটেতে ঢুকতেছি। যেমন আমি এটা চুজ করেছি, আমি এই ওয়েবসাইটেতে ঢুকলাম, তাহলে আসলে ক্লিক থ্রু রেটটা বর্তমানে এটাতেই, আমার ক্ষেত্রে আমি এটাতে ক্লিক করেছি। তাহলে ঠিক এইরকম গুগলে কি 1-2 জন মানুষ এরকম সার্চ দিচ্ছে, এরকম হাজার হাজার মানুষ প্রত্যেকদিন সার্চ দিচ্ছে, লাখ লাখ কোটি কোটি মানুষ সার্চ দিচ্ছে। হতে পারে এই কিওয়ার্ড বেস 1000 বা 2000 বা 1 লাখ মানুষ সার্চ দিচ্ছে। এখন ওই 1 লাখ মানুষ যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে থাকে, এই 1 লাখ মানুষের মধ্যে কতজন মানুষ কোন ওয়েবসাইটটাতে বেশি বেশি ক্লিক করতেছে। যেমন আমি যদি দেখি এখন কেউ আকর্ষণ হয়ে এটাতে কেউ ক্লিক করছে না, ক্লিক করছে এই লিঙ্কটাতে, তাহলে কি হচ্ছে, তাদের তুলনায় সিটিআর এর রেটটা তার বেশি বাড়ছে, কারণ বেশি বেশি মানুষ এই অংশ এই ওয়েবসাইটের ইউআরএলটাতে ক্লিক করছে, তার মানে সিটিআর রেট তাদের চাইতে তার বেশি। গুগল কি করবে, যেহেতু সিটিআর রেট তার ভালো তাদেরটা ভালো না, তাকে ফার্স্ট পজিশনে নিয়ে আসবে আর বাকি দুটাকে তার নিচে নিয়ে আসবে। আশা করি বুঝতে পারছি। তার মানে আপনি গুগলে যদি র্যাঙ্কিংও করে ফেলেন,
আপনি আপনার ফার্স্ট পেজে কত নাম্বারে থাকবেন ওইটা টোটাল ডিপেন্ডটা করতেছে আপনার সিটিআর এর উপরে। মানে এই বিষয়টা কখন হচ্ছে, যদি আপনি গুগলে অলরেডি র্যাঙ্কিং করে ফেলেছেন, আপনি আরও উপরে উঠতে যাচ্ছেন, ওইটা আসলে টোটালটা ডিপেন্ড করতেছে আপনার সিটিআর রেটের উপরে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমি প্রথমেই বলেছিলাম যে এই জিনিস নিয়ে আমি একটু হালকা বলবো। এর মধ্যে একটা যেহেতু কথা বলতে চলে এসেছে সিটিআর নিয়ে, আমি বলে ফেললাম। আমরা এই জিনিস নিয়ে আরও আলোচনা করব। এখন যেটা বলতে যাচ্ছি, আমাদের কন্টেন্টগুলোকে কিভাবে অপটিমাইজেশন করব সার্চ ইঞ্জিনের উপযোগী করে। তো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু এখানে দেখলাম যে টাইটেলটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা জানি যে ওয়ার্ডপ্রেসে যখন আমরা একটা কন্টেন্ট লিখি, এই টোটালটা হচ্ছে আমাদের বডি কন্টেন্ট, মানে যেখানে আমরা টোটাল কন্টেন্টটা লিখলাম, প্যারাগ্রাফ যেটাকে বলছি, আর এই অংশে হচ্ছে আমাদের টাইটেল। তাহলে গুগলে আমরা এইখানে যে টাইটেলটা দিচ্ছি, ঠিক এই টাইটেলটাই এইখানে দেখাচ্ছে। তার মানে আমি প্রথমে বলেছিলাম যে প্রায় 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষই কিন্তু টাইটেলের উপরে বেস করে ওয়েবসাইটের ভিতরে ঢুকে পড়ে। তার মানে আপনার আকর্ষণীয় একটা টাইটেল দিতে পারলে, বা ভিজিটর যে জিনিসটা চাচ্ছে ওই জিনিসটা ভালো করে ফোকাস করে যদি আপনি একটা টাইটেল দিতে পারেন, আর আপনি যদি গুগল র্যাঙ্ক করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকছে আপনার এই টাইটেলটার উপর নির্ভর করে। ওকে, তার মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইটেল, ভালো করে টাইটেল দেওয়া। ইউআরএলটাও একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে এসইওর জন্য। ওকে, তার মানে তারপর তো আমাদের কন্টেন্ট আছেই। কন্টেন্ট কীভাবে রাইট করতে হয় এটা অনেকবার বলছি। ওকে, এখন গুগল আপনাকে কেন ফার্স্ট পেজে নিয়ে আসবে, এই ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে, অবশ্যই গুগলকে বোঝাতে হবে যে মানুষ, মানে কি গুগলকে এমনভাবে জিনিসটা আপনার ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে ওইটা বোঝানোর মতো একটা আবেগ সৃষ্টি করতে হবে। যে গুগলের, আমরা জানি যে গুগলের রোবট আছে একটা, যেটা কিনা প্রায় কন্টিনিউ আমাদের এই পর্যন্ত অনলাইনে যতগুলো ওয়েবসাইট আছে প্রত্যেকটা ওয়েবসাইট সে একবার করে হলেও ভিজিট করে, কন্টিনিউ সে ভিজিট করতে থাকে। তো আমার পেজে বা আমার ওয়েব পেজে যদি গুগলের রিপোর্টটা আসে, সে কি করবে, আমার ওয়েব পেজে কি কন্টেন্ট আছে বা কোন নতুন কন্টেন্ট আসছে কিনা, বা নতুন কন্টেন্ট যদি এসে থাকে ওই কন্টেন্টের মধ্যে কন্টেন্টটা সে রিড করে সে বুঝে নেবে যে মানুষ এই কন্টেন্টটা কি জিনিসটা বুঝে বা কিসের জন্য জিনিসটা বুঝে, সে তার ডাটাবেজে এই জিনিসটাকে সেভ করে ফেলবে। তো তার ডাটাবেজে যখন এই কন্টেন্টটাকে কি বা কার জন্য এই জিনিসটা যখন বুঝে ফেলে সে ডাটাবেসটা জমা করে ফেলবে, এর রিলেটিভ যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ দেবে মানুষ, তখন ওই সার্চের কিওয়ার্ডের সাথে আমার গুগল যেটা বুঝেছে যে এটা কার জন্য বা কিসের কন্টেন্ট, ওই কিওয়ার্ড বেস যদি এই জিনিসটা ম্যাচিং হয়ে যায়, তখনই সে আপনার ওয়েব পেজটাকে সামনের দিকে নিয়ে আসতেছে। তবে সামনের দিকে নিয়ে আসা আরও কয়েকটা জিনিস ফ্যাক্টর থাকে, মেন জিনিসটা হচ্ছে সে এই জিনিসটা ফোকাস করতেছে। ওকে, তবে প্রথম কথা কি বললাম যে প্রথম ওয়েবসাইটে কিন্তু আমার রোবটটা আসতেছে এবং সে আমার কন্টেন্টগুলা চেক করতেছে এটা কিসের কন্টেন্ট। ওকে, সব কিছু বুঝে শুনে যখন সে বুঝে ফেললো, তখন কিন্তু সে ডাটাবেজে আপনার কন্টেন্টটাকে সে সেভ করে নেবে। ওকে, যেহেতু ডাটাবেজের কথা চলে আসছে, গুগল বা গুগলের রিপোর্ট সে সবার কন্টেন্টকে গুগলের ডাটাবেজে জমা করে না। কেন জমা করবে বা কেন জমা করবে না, কন্টেন্টটাকে সে তখনই জমা করবে, প্রথম তার ফার্স্ট কন্ডিশন হচ্ছে আপনার কন্টেন্টটা কপি পেস্ট ছাড়া কিনা। অর্থাৎ যেটা বলি, যদি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট যদি কপি পেস্ট হয়, মানে কারো কাছ থেকে কপি করে নিয়ে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি কপি করে নিয়ে আসছেন, যদি এই ধরনের কিছু একটা হয়, বা কোনো একটা লাইন যদি বা 2-3টা লাইন যদি কপি পেস্টে আওতাভুক্ত চলে আসে, তাহলে কি করবে, আপনার ওয়েবসাইটটাকে যে কন্টেন্টটা বা যে ওয়েব পেজটা আছে ওইটা, বা যে পোস্টটা আছে পোস্টে আওতাভুক্ত যে লিঙ্কের আওতাভুক্ত যে টোটাল কন্টেন্টটা, ওইটাকে সে বা গুগল কি করবে, তার ডাটাবেসে জমা করবে না। ওকে, যেহেতু গুগল তার ডাটাবেসে জমা করে নাই, তো এই রিলেটিভ মানুষ যখন গুগলে সার্চ দেবে, আপনার ওয়েবসাইটটাকে গুগলে দেখাবে না, সহজ কথা। তার মানে প্রথম কন্ডিশন হচ্ছে আপনার কন্টেন্টটা অবশ্যই ইউনিক হতে হবে।
কপি পেস্ট করতেই পারবেন না, এক নাম্বার বিষয়। এখন গুগল যেন আপনার কন্টেন্টটা পছন্দ করে বা এসইও ফ্রেন্ডলি আমরা যেটা বলি, অর্থাৎ গুগলের র্যাঙ্ক করার জন্য কয়েকটা স্টেপ আপনাকে মেনটেন করতে হবে। অর্থাৎ তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এই যে যেহেতু ইউজার কিওয়ার্ড লিখে বা কোনো একটা কিছু লিখে গুগলে সার্চ দেবে, সেই সার্চ রেজাল্টের সাথে যদি আপনার ওয়েব পেজে কন্টেন্টটা মিলে যায় তাহলে কিন্তু গুগল আপনাকে সামনের দিকে নিয়ে আসতেছে এবং দেখাচ্ছে। তাহলে মানুষ যদি কোনো কিছু লিখে সার্চ দেয় আপনার ওয়েবসাইটের জন্য সামনে দেখায়, এর জন্য আপনাকে কি করতে হবে? তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে মানুষ কি দিয়ে সার্চ দিচ্ছে, কিওয়ার্ড বেস। মানে কিওয়ার্ড মানে কি, আমরা যা কিছু লিখে সার্চ দিই সেটাকে কিওয়ার্ড বলি। সাপোজ আমি একটা ধরে নিই যে এই কন্টেন্টের উপর বেস করে একটা মানুষ চাচ্ছে মেক মানি অনলাইন লিখে গুগলে যদি সার্চ দেয়, আপনি চাচ্ছেন আপনার যে পোস্টটা লিখছেন ওই পোস্টটা যেন গুগলে দেখায়, তাহলে আপনার কিওয়ার্ডটা কি? মেক মানি অনলাইন। তাহলে এই কিওয়ার্ডটা আপনাকে কয়েকটা জায়গায় বা কিওয়ার্ডটা মেন কথা বলতে কি আপনি গুগল র্যাঙ্ক করতে হলে এই কিওয়ার্ডটাকে কয়েকটা পজিশনে বসিয়ে এমনভাবে একটা টেকনিক আপনাকে মেনটেন করতে হবে। এই মেনটেনটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে আপনি গুগলে এমনিতে চলে আসতে পারবেন। এর জন্য কি বিষয়টা, প্রথমে আমরা যে জিনিসটা জানি যে টাইটেল আমরা দেই, তাই তো? তাহলে টাইটেলের মধ্যে অবশ্যই আপনাকে কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এক নাম্বার কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে পারমালিঙ্কটা আছে আপনার ওয়েবসাইটে, যে লিঙ্ক আছে বা ওয়েবসাইটের অ্যাড্রেসটা আছে, ওই ওয়েবসাইটের পারমালিঙ্কের ভিতর অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। ওকে, আপনি যখন আর্টিকেল লিখতেছেন ওই আর্টিকেলের ঠিক 1-2টা লাইনের ভিতরেই আপনার এই কিওয়ার্ডটা মানে ফোকাস করতে হবে। মানে বিষয়টা হচ্ছে এই, আমি যদি আপনাকে বলি যে আমার গ্রাম নিয়ে একটা রচনা বলেন বা প্যারাগ্রাফ লেখেন, সেক্ষেত্রে কিন্তু দেখেন আপনি প্রথমের দিকে বলবেন যে এখন আমি আমার গ্রাম সম্বন্ধে রচনা লিখতেছি, তো দেখেন কথাটা বলতে গিয়ে কিন্তু আমার গ্রাম কথাটা চলে আসতেছে। তার মানে আমরা যখনই কোনো একটা জিনিস নিয়ে আলোচনা করি, যে টপিকটা নিয়ে আলোচনা করি, ওই টপিকটা কিন্তু 1-2 লাইনের ভিতরে একবার হলো চলে আসে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই যে আমি একটা পিকচার দেখাই, অর্থাৎ কিওয়ার্ডটা আমরা কোথায় কোথায় ব্যবহার করব। ইউআরএল এ ব্যবহার করতে হবে, পেজ টাইটেলে ব্যবহার করতে হবে, ইমেজ ফাইল নেমে ব্যবহার করতে হবে, বডি ট্যাক্সে ব্যবহার করতে হবে, পেজ হেডলাইনে ব্যবহার করতে হবে, ইমেজ অল্টার অ্যাট্রিবিউটসে ব্যবহার করতে হবে, আর বোল্ড টেক্সে ব্যবহার করতে হবে। ওকে, এই জিনিসগুলো আমরা ব্যবহার করব। ওকে, তার মানে কি নিয়ে আলোচনা করেছিলাম এতক্ষণ? ওকে, তার মানে বলতেছিলাম যে এই জিনিসগুলো আমাকে মেনটেন করতে হবে। তাহলে এই যে ধরেন আমি সব কিছু করলাম, যে এখানে একটা সুন্দর একটা টাইটেল দিলাম, আমার পারমালিঙ্কের ভিতরে কিওয়ার্ড ইউজ করলাম, বা যেহেতু বলতেছে যে আমরা যখনই কোনো একটা জিনিস নিয়ে টপিক আলোচনা করি অবশ্যই টপিকের মধ্যে কিওয়ার্ডটা কিন্তু চলে আসতেছে, বা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছে ওই টপিকটা কিন্তু রিপিট হয়ে যায়। তাহলে আমার প্রথম 2-3 লাইনের ভিতরে কিন্তু আমার ওই যে টপিকটা নিয়ে আলোচনা করছি ওই টপিকটা যেন এখানে থাকে। ওকে, আর কি কি জিনিস থাকতে হবে? তারপরে এই জিনিসগুলো আমি লিখলাম। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যখন বলছিলাম যে আমার গ্রাম নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লেখেন বা রচনা লেখেন, তো কথায় কথায় কিন্তু আপনি যদি বারবার বলেন আমার গ্রামের বাড়ি এমন জায়গায়, আমার গ্রামের বাড়িতে এই আছে, আমার গ্রামের বাড়িতে, বারবার যদি আপনার আমার গ্রামের বাড়ি বা আমার গ্রাম কথাটা যদি বারবার রিপিট করেন তাহলে কিন্তু কথাটা শুনতে একটু ভাল লাগে না, এই জিনিসটা একটু বিরক্তিকর চলে আসবে। যে শুনবে সে তার কাছে একটু বিরক্তিকর লাগবে। ঠিক একইভাবে গুগলও এই জিনিসটা চয়েস করে না। আপনি যে জিনিসটার উপর টপিকটা নিয়ে লিখছেন বা যে কিওয়ার্ডটার উপর বেস করে আপনি আর্টিকেলটা লিখছেন, ওই আর্টিকেলটার জন্য আপনার কন্টেন্টের ভিতরে বারবার রিপিট না হয়, অর্থাৎ এইটার একটা পার্সেন্টেজ রয়ে গেছে। এই পার্সেন্টেজ নিয়েও আমরা আলোচনা করব। অর্থাৎ কিওয়ার্ডটা যদি আমরা বলি কিওয়ার্ড স্টাফিং, মানে কিওয়ার্ডটা যদি বারবার আপনার ওয়েব পেজে বা আপনার কন্টেন্টের মধ্যে ইউজ করতে থাকেন, তার মানে গুগল বুঝে যে আপনি এই কন্টেন্টটাকে জোর করে গুগলকে বোঝাচ্ছেন যে এইটা হচ্ছে এই টপিক, এইভাবে যদি আপনি একসময় ছিল যে কন্টেন্টের মধ্যে বারবার কিওয়ার্ড যদি রিপ্লে করা যেত তাহলে দেখা যেত যে ওইটা গুগলে তাড়াতাড়ি আপনার ইন্ডেক্স করে নিত। তো এতে করে দেখা যাচ্ছে গুগল এই জিনিসটা ধরে ফেলছে, এখন তার অ্যালগরিদম আপডেট করে ফেলছে। তো এখন যদি আপনি এই কিওয়ার্ড স্টাফিং করতে থাকেন তাহলে আপনি কখনো র্যাঙ্কে আসতে পারবেন না। তার মানে কিওয়ার্ডটার জন্য বারবার বেশি বেশি ইউজ না হয় এই জিনিসটাকে আপনার খেয়াল রাখতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে কি, অনেক সময় আপনি বলতে পারেন যে
না ভাই আমার তো এমনও হতে পারে যে আমার লিখতে গিয়ে আমার এই কিওয়ার্ডটা মানে সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার এই কিওয়ার্ডটার জন্য 0.3-র উপরে না হয়, মানে আমরা যেটা বলতে চাই যে মানে 3বারের বেশি যেন ইউজ না হয় সর্বোচ্চ, বা 5বারের বেশি যেন ইউজ না হয়। তাহলে আমি একটা যদি কাউন্ট করি বিষয়টা যে মেন কোথায় কোথায় থাকতে হবে, টাইটেলের মধ্যে থাকতে হবে 1বার, ইউআরএল এর ভিতর মাসবি থাকতে হবে 2বার, কন্টেন্টের এই অংশে মানে প্রথম কয়েকটা লাইনের ভিতরে একবার থাকতে হবে, করলাম 3বার। ওকে, আমি একটা ছবি দিব, ছবি তো অবশ্যই থাকতে হবে, ছবি ছাড়া কোনো কন্টেন্ট গুগল লাইক করে না, তাহলে আমি ছবি দেব। তাহলে আমরা এখানে লক্ষ্য করেছিলাম যে ছবির অবশ্যই আমরা ফাইল নেমেও দিব বা অল্টার ট্যাক্সে দিয়ে দিব। তাহলে আমি ধরতেছি যে ইমেজে অল্টার অ্যাট্রিবিউটসে দিয়ে দিব বা অল্টার টেকে দিয়ে দিব, তাহলে 4বার কিন্তু ওইটা সাফারিং হলো বা হলো। তারপরে একটা বার হতেই পারে, আমি সর্বোচ্চ চেষ্টা করব ইমেজ, টাইটেল, ইউআরএল এই জিনিসগুলো সর্বোচ্চ মিলে যেন 5বারের বেশি যেন আমার কিওয়ার্ড না হয়, 4বার ভিতরে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। বা সর্বোচ্চ যদি আপনাকে ব্যবহার করতে হয় 5বারের বেশি এটা ব্যবহারই করবেন না। আমি কিন্তু বারবার বলছি শুধু 5বার কিন্তু এই টোটাল কন্টেন্টের উপর বেস করে না, কিন্তু টাইটেল, ইউআরএল, ইমেজ এবং টোটাল বডি কন্টেন্ট বা হেডলাইন H1 ট্যাগ এগুলো সবগুলো মিলিয়ে সর্বোচ্চ 5বার, এর বেশি কিন্তু আপনি ব্যবহার করবেন না। ওকে, তারপরে আমরা বলতেছি 0.5বার। ওকে, তারপরে কি দাঁড়াচ্ছে, এখন যদি আপনার এমন হয় যে কন্টেন্টটা লিখতে গিয়ে এই কিওয়ার্ডটা ইউজ করেই লাগতেছে, এছাড়া হচ্ছে না বা আপনি পারছেন না, অন্য কোনো মাথায় আসতেছে না, সেই ক্ষেত্রে যে কাজটা করতে পারেন ওই কিওয়ার্ডটা হুবহু ব্যবহার না করে আপনি ওইটা সিনোনিম ইউজ করে দিতে পারেন, তাহলে কিন্তু ওইটা আর রিপিট হচ্ছে না, মানে ওই সেম ওয়ার্ডটা রিপিট হচ্ছে না। এই ছিল মেইন একটা টেকনিক। এখন আরেকটা বিষয় দাঁড়াচ্ছে, এখন আপনাকে যদি কেউ হেল্প করতো যে আপনি যে আসলে কন্টেন্টটা লিখছেন ওইটা আসলে কি এসইও ফ্রেন্ডলি হয়েছে কিনা, ওই জিনিসটা যদি আপনি একটা ভালো আইডিয়া পেতেন বা আপনাকে কেউ যদি সাহায্য করতো তাহলে কিন্তু অনেকটা আপনি হেল্প পেতেন। তো এই হেল্পটা পাওয়ার জন্য যে আমার এসইও, আমার কন্টেন্টটা এসইও উপযোগী হচ্ছে কিনা, এটার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব যেটা বলে আমরা ইওস্ট এসইও। তাহলে এই ইওস্ট এসইওর মাধ্যমে আমরা সাহায্য নিয়ে আমরা আমাদের কন্টেন্টগুলোকে বা আমার ওয়েবসাইটটাকে এসইও ফ্রেন্ডলি করে ফেলবো। ওকে, তাহলে এখন আমরা দেখবো যে ইওস্ট এসইও প্লাগইনটা কিভাবে ইনস্টল করতে হয়। ওকে, তাহলে ইওস্ট এসইও কিভাবে ইনস্টল করতে হয় আমরা জানি। আমরা প্লাগইন থেকে যাব অ্যাড নিউতে, প্লাগইন থেকে অ্যাড নিউতে গিয়ে আমরা এখানে সার্চ দেব যে আমরা কোন ধরনের কিওয়ার্ড চাচ্ছি, ইওস্ট এসইও লিখে সার্চ দিই। ইওস্ট এসইও লিখে সার্চ দিলে আমাদের সার্চ রেজাল্টে আমাদের এই প্লাগইনটা আমরা এখন ইনস্টল করব। ইনস্টল নাও ক্লিক করলাম। ওকে, আমরা অ্যাক্টিভটা ভিতরে গিয়ে করতে পারি বা এখান থেকেও ডাইরেক্ট করে ফেলতে পারি। ওকে, এখন যেহেতু এটা অ্যাক্টিভ করে ফেললাম, এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে এই আমাকে এখানে একটা করবে, নোটিফিকেশন দেখাচ্ছে। নোটিফিকেশনটা কি একটু দেখে নিই, এটা বলবে আর কি যে একটু সেট আপ করে নেওয়ার। একটা জিনিস বিষয় হচ্ছে যে ইওস্ট এসইওটাকে কিন্তু সেট আপ করতে হয় বা এটা কনফিগারেশন একটা বিষয় থাকে। ওই কনফিগারেশনটা যদি আপনার উলটপালট হয়, মানে ভালোভাবে কনফিগারেশন না করতে পারেন, আমার এমনও হতে পারে যে গুগল র্যাঙ্কিং না করে আপনি গুগল যদি একবার র্যাঙ্কিং করে ফেলেন, দেখবেন যে ওইটা ইনক্রিজিং না হয় আরও ডিক্রিজিং হচ্ছে, মানে উপরের দিকে না উঠে ধীরে ধীরে আপনি নিচের দিকে নেমে যাচ্ছেন, র্যাঙ্ক করতে পারছেন না। অর্থাৎ ইওস্ট এসইও ইনস্টলেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আপনাকে বুঝতে হবে ওইটা কিসের জন্য কাজ করে বা এই অপশনটা কিসের জন্য কাজ করে। তো ইওস্ট এসইও ইনস্টলেশন বা কনফিগারেশনের উপরে আমি এরপরে আজকে টিউটোরিয়ালটা বানিয়েই আমি নেক্সটে আরেকটা টিউটোরিয়াল বানাবো ইওস্ট এসইও নিয়ে। তাই এখন আপাতত আমি এটা একটু স্কিপ করে যাচ্ছি। ওকে, জাস্ট যে এখন এই কন্টেন্ট অপটিমাইজ করার জন্য যে অংশটাটুকু দরকার আমি শুধু এখন এইটুকু নিয়ে আলোচনা করব। তো আর নেক্সট তো ভিডিও আছে আমাদের, এখানে কিছু কনফিগারেশন বিষয় থাকে, এই জিনিসটা একটু দেখাবো, পরে দেখাবো। আমরা পোস্টে ব্যাক করতেছি, পোস্ট থেকে অল পোস্ট। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার আগে কন্টেন্টটা কি হয় না। তো
তো বিষয়টা হচ্ছে কি যে আমরা যে এখন ইউএসড এসইও প্লাগইনটা ইনস্টল দিলাম, এটা দেওয়াতে আমাদের কী লাভ হয়েছে, অর্থাৎ আগের চাইতে এখন একটা নতুন লুকিং দেখতে পারবেন যদি আমরা একটু নিচের দিকে আসি। যে এই যে এই অপশনগুলো কিন্তু পূর্বে ছিল না, এখন হয়েছে। কিন্তু ইউএসড এসইও নামে একটা দেখাচ্ছে, রিয়েলিটি দেখাচ্ছে, এখানে কিছু অপশন দেখাচ্ছে। আর হচ্ছে দেখেন এখানে আমাকে একটা রেড চিহ্ন দেখাচ্ছে, আর এখানে কিছু আলাদা আলাদা কালারে আমাকে অনেক কিছু দেখাচ্ছে। ওকে, এখন আমার যে টার্গেট, আমার যে কন্টেন্টটা, এটা যদি ফুলি এসইও ফ্রেন্ডলি করতে হয় তাহলে টোটাল অপশনগুলোকে আমার সবুজ করতে হবে। যদি আমি টোটাল অপশনগুলোকে যদি আমি সবুজ করতে পারি তাহলে আমার এসইওটা পারফেক্টলি হবে, বা আমার কন্টেন্ট অপটিমাইজেশনটা পারফেক্টলি হবে। তাহলে আমাকে এই জিনিসগুলোকে একটু দেখতে হবে। তাহলে দেখেন এখানে যে স্ট্যাপগুলো আছে, দুইটা স্ট্যাপ আছে। দ্য পেজ টাইটেল হ্যাজ এ নাইস লেন্থ, তার মানে আমার পেজ টাইটেলটা কিন্তু ঠিক আছে। আমি আগের কন্টেন্টগুলো একটু চেক করে নতুন করে দিয়েছি, আগের কন্টেন্টটা সেভ করতে ভুলে গেছিলাম। ওকে, তাহলে এইখানে আমি যে টাইটেলটা দিয়েছি, টাইটেলটা আমার পারফেক্টলি হয়েছে বিধায় আমাকে এখানে সবুজ কালারটা দেখাচ্ছে। ওকে, দ্য ট্যাক্স কন্টেন্ট 65 ওয়ার্ড, দিস ইজ মোর দেন অর ইকুয়াল টু দ্য রিকমেন্ডেড মিনিমাম অফ 300 ওয়ার্ড। অর্থাৎ এসইও ফ্রেন্ডলি করার জন্য অবশ্যই আপনার কন্টেন্ট টোটাল ওয়ার্ড 300 ওয়ার্ডের উপরে হতে হবে, কম হতে পারবে না। এখন তো 500 ওয়ার্ড লেখো কিছু হয় না, মানে যত বেশি ওয়ার্ড লেখা যায়, যত বেশি ওয়ার্ড থাকবে কন্টেন্ট পরিমাণ তত বেশি হচ্ছে। আর গুগলে যে বেশি পরিমাণে কন্টেন্ট দিচ্ছে গুগল তাকেই প্রাধান্য দিচ্ছে। তার মানে সেই জিনিসটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তার মানে বেশি পরিমাণে কন্টেন্ট এবং ভালো পরিমাণে কন্টেন্ট আপনাকে দিতে হবে। ওকে, তাহলে আমাকে এখন কি করতে হবে? নো লিঙ্ক অ্যাপার ইন দ্য পেজ, কনসিডার এডিং সাম অ্যাপারেন্স অ্যাপ্রোপ্রিয়েট। আমার কন্টেন্টের মধ্যে কোনো লিঙ্ক করা নেই। অর্থাৎ লিঙ্ক করা বলতে আমরা কি বুঝি? সাপোজ আমি এখানে একটা ক্লিক করে যদি পার্মা লিঙ্ক করে দেই, মানে এই ধরনের কোনো একটা লিঙ্ক দেওয়া নেই। এই লিঙ্কটা কেন দিতে হয় জিনিসটা আমি বলবো, নিয়ে আলোচনা করবো। আর কি নেই, তারপর হচ্ছে আপনার ইমেজ ব্যাপারে কোনো ইমেজ নেই। আচ্ছা, আমরা একটা কাজ করি, যেটা আমরা বেসিক যে রুলসগুলো জানি এই রুলসগুলো আমরা মেনলি করে নিই। আমাদের একটা চিন্তা ভাবনা করি এখন কি করতে হয়, যে আমাদের মেন কিওয়ার্ড কি। সাপোজ ধরে নিই আমাদের এখন বর্তমান মেন কিওয়ার্ড হচ্ছে মেক মানি অনলাইন। তো প্রথম কাজটা কি, অবশ্যই আমাদের টাইটেলের মধ্যে ওই কিওয়ার্ডটা থ্রো করতে হবে। তার মানে দেখেন তো হয়েছে কিনা। ওকে, দেখি তো, মেক মানি অনলাইন ফ্রম হোম উইদাউট ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আমাদের টাইটেল। তার মানে টাইটেলের মধ্যে কিন্তু আমি কিওয়ার্ডটা ছেড়ে দিয়েছি। আপনি মাঝখানেও কিওয়ার্ড দিতে পারেন বা সর্বশেষও কিওয়ার্ড দিতে পারেন। মেন কথা হচ্ছে টাইটেলের মধ্যে আপনার কিওয়ার্ড থাকলেই হবে। এখন কথা হচ্ছে আমি সামনের দিকে কেন দিলাম, সামনের দিকে দেওয়াটা বা শেষের দিকে দেওয়াটা এটা ইজি হয়, কিন্তু মাঝখানে কোনো কিওয়ার্ডের র্যাঙ্কিং করাটা অনেক কষ্ট হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন যে শেষের দিকে কিওয়ার্ডটা বসাতে অথবা সামনের দিকে বসাতে। সামনের দিকে ইউজ করে র্যাঙ্কিং করাটা অনেক সহজ হয়। ওকে, এটা আপাতত উঠিয়ে দিচ্ছি, এটা রাখলেও হবে না রাখলেও হবে। তবে চেষ্টা করবেন যেন খালি কন্টেন্ট যেন না থাকে। এই যে একটা খালি স্পেস রয়েছে এটাও কিন্তু গুগল কাউন্ট করে। আর এই খালি স্পেসের মধ্যে যখন দেখতেছে এটাকে কাউন্ট করতেছে কিন্তু এখানে কোনো কন্টেন্ট নেই, এটাও কিন্তু একটা খারাপ একটা দিক। খালি স্পেস যেন না থাকে, জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওকে, আমরা এটাকে এটা H1 ট্যাগ হয়ে রয়েছে, আমি একটু উঠিয়ে দিচ্ছি। ম্যানুয়ালি করা যেত। ওকে, এই জিনিসগুলো দিয়ে দিলাম, মানে পয়েন্ট আগে কয়েকটা ওয়ার্ড লিখলাম এখানে। ওকে, আর একটা জিনিস বলতে কি দেখেন, আমাকে গুগল কিন্তু কোনো ভুল জিনিস ইউজারদের সামনে প্রকাশ করতে সে পছন্দ করে না। তার মানে এখানে অনেক ওয়ার্ড বা গ্রামাটিক্যালে ভুল আছে। এই জিনিসগুলো যদি আমি আমার কন্টেন্টে রাখি, আমার গুগল কিন্তু এটাকে র্যাঙ্কিং আনবে না। বা আমার চাইতে যদি কেউ ভালো কন্টেন্ট দিয়ে ফেলে তাহলে কিন্তু আমাকে র্যাঙ্কিংয়ে না আনে, যে ভালো কন্টেন্ট দিচ্ছে তাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতেছে। তার মানে আপনি যে কন্টেন্টগুলো লিখছেন ওইটা ওয়ার্ডগুলো সঠিক কিনা, বা ওইটা গ্রামাটিক্যালগুলো আপনি ভালোভাবে মেনটেন করতেছেন কিনা, ওইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো গ্রামাটিক্যাল এবং আমার কোনো ওয়ার্ড সঠিক আছে কিনা ওইটার জন্য আমাকে হেল্প করছে একটা এক্সটেনশন, যেটা হচ্ছে গ্রামারলি এক্সটেনশনটা আপনাদের ব্রাউজারে অ্যাড করে নিতে পারেন, এবং কীভাবে অ্যাড করতে হয় এইগুলো নিয়ে আপনাদের বেসিক আমি টিউটোরিয়াল বানিয়েও দিয়েছি। ওকে, আমার যদি তাহলে কোনো যদি ভুল থাকে অবশ্যই এই জিনিসগুলা করে দিতে হবে,
ইউ হ্যাভ গট আমাকে সাজেস্ট করছে আমি কোনটা দেবো। ওকে, ইউ হ্যাভ দিলাম। ইফ ইউ হ্যাভ, তার মানে আমরা যেটা লিখেছিলাম এটা ভুল আছে। ওকে, তার মানে এইখানে কি আছে, আর্নার না লার্নার হবে, অনলাইন লার্নার হবে, প্লে গেমস। আসলে ওয়ার্ড লিখতে গিয়ে আপনার ভুল হতে পারে, তো আপনাকে কিন্তু এই টুলসটা কিন্তু আপনাকে অনেক সহজ করে দিয়েছে। গ্রামাটিক্যালি ভুল বা কোনো ওয়ার্ড ভুল হলে আপনাকে সহজে এটা আইডেন্টিফাই করতে পারবেন, ধরিয়ে দিচ্ছে কিন্তু খুব সহজে। ওকে, আর কি কি ভুল রয়েছে আমি ভুলটা আগে সংশোধন করাটা হচ্ছে আমার প্রথম কর্তব্য। ওকে, আর কি ভুল আছে এগো। ওকে, তাহলে আপাতত আমার ভুলগুলো শেষ হয়ে গেছে। ওকে, আর কি করতে হবে, ভুলের কাজগুলো শেষ, তার মানে এখন এডিটে আছি। ওকে, মেক মানি অনলাইন ফ্রম হোম উইথড্র ইনভেস্টমেন্ট, তাহলে এই টাইটেলটার মধ্যে আমার কিওয়ার্ডটা কি, মেক মানি অনলাইন, এবং আমরা চাচ্ছি মেক মানি অনলাইন লিখে কেউ সার্চ দিলে যেন আমার গুগলে পায়, তার মানে আমার ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে মেক মানি অনলাইন। ওকে, তাহলে আরেকটা কথা বলছিলাম যে পারমালিঙ্কে অবশ্যই কিওয়ার্ড থাকতে হবে। তাহলে এক্সট্রা যে লেখাগুলো আছে এগুলো উঠাই দিচ্ছি, উঠাই জাস্ট আমার কিওয়ার্ডটা বসাই দেবো। মেক মানি অনলাইন হচ্ছে আমার কিওয়ার্ড, জাস্ট এখানে মেক মানি অনলাইনে বসাই দিলাম। এখানে একটা বিষয় আছে, আমাদের যে পারমালিঙ্কটা দেখাচ্ছে এটা পারফেক্ট না, এসইও ফ্রেন্ডলি না। অর্থাৎ দেখেন, লক্ষ্য করেন যে আমার কিওয়ার্ডটা যদি আমার ওয়েবসাইটের নামের সাথে সাথে থাকে ওইটা কিন্তু বেটার, কিন্তু এখানে কিছু তারিখ দেখাচ্ছে, তারপর আমার কিওয়ার্ডটা দেখাচ্ছে। মানে এটা হয় কি, এক নম্বর বিষয় হচ্ছে আমার পোস্টটা বা আমার কন্টেন্টটা যদি পুরাতন হয়ে যায়, আমার ইউজার কিন্তু তারিখটা দেখে অনেকে নাও ঢুকতে পারে, মানে বলতে পারে যে এটা অনেক পুরাতন কন্টেন্ট, ইয়ে করা দরকার না। আবার আরেকটা সমস্যা হচ্ছে কি, কিওয়ার্ডটা সবসময় সামনের দিকে দেওয়া বেটার। যেমন আমি এখানে কেন কিওয়ার্ডটা দিয়েছি, টাইটেলের সামনের দিকে কেন দিয়েছি, কারণ এটা আমাকে র্যাঙ্ক করতে অনেকটা সাহায্য করবে, মানে কিওয়ার্ডটা সামনের দিকে দেওয়াটাই বেটার। তাহলে এই যে আমি কিওয়ার্ডটা কিন্তু সামনে দিতে পারতেছি না, এই তার মানে মেন কথা হচ্ছে কি, পারমালিঙ্কের এই সেকশনটা ভালো না। তাহলে পারমালিঙ্কটা আমরা কীভাবে চেঞ্জ করবো। ওকে, আমি আগে কন্টেন্টটা সেভ করে নিই, কারণ আমি অলরেডি এখানে গ্রামাটিক্যাল অনেক কিছু এডিট করেছি বা অনেক বানাম ভুল হয়েছিল, এগুলো এডিট করেছি, তার জন্য আমি এটা সেভ করে নিলাম। ওকে, তাহলে এখন কথা হচ্ছে আমি পারমালিঙ্কটা কীভাবে চেঞ্জ করবো বা এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্কটা কীভাবে বানাবো। এর জন্য আপনি সেটিংস থেকে পারমালিঙ্কস একটা অপশন আছে, ওইখানে যেতে পারেন। ওকে, সেটিংস থেকে পারমালিঙ্কে অনেক ধরনের অপশন আছে, আমরা কোনটা নেব। ওকে, এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে। আমরা যেটা করব, এই সেকশনটা সিলেক্ট করব, নিউ বাংলা টিউটোরিয়াল। আমরা যেহেতু সাবডোমেইন নিয়ে কাজ করছি এর জন্য নিউ বাংলা টিউটোরিয়াল পয়েন্ট দেখাচ্ছে, আর সিম্পল পোস্ট, মানে আমরা যে টাইটেলটা দেখাবো বা আমি যেটা এই অংশে আমাদের কিওয়ার্ডটা আসবে। আর পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে আপনার এইটা, তো আমরা এখন চুজ করেছি এইটা, চুজ করে জাস্ট সেভ অ্যান্ড চেঞ্জ। তো এখন যদি লক্ষ্য করি পোস্ট থেকে অল পোস্ট, এখন আমরা দেখি কি চেঞ্জ হয়েছে। এডিট অপশনে যাচ্ছি, দেখেন এখন কিন্তু এই ডেটগুলো নাই, তার মানে আগে চাইতে এখন আমার পারমালিঙ্কের অবস্থাটা ভালো আছে। ওকে, আমরা একটু নিচের দিকে আসি, আমাকে আরও ইমপ্রুভ করতে হবে। আরও দুইটা জিনিস আমার পারফেক্ট আছে, 1 2 3 4টা স্টেপ আমাকে ভালো করতে হবে। ওকে, তাহলে আমার ছিল যে একটা হচ্ছে টাইটেলের মধ্যে কিওয়ার্ড ইউজ করা, এখানে ইউজ করা। ওকে, ছবি কিন্তু থাকতে হবে, আপাতত আমি এখানে একটা ছবি ইউজ করতেছি। আমি বারবার বললাম যে আপনার ইয়ে ছাড়া, মানে কোনো কন্টেন্টে ইমেজ না থাকলে গুগল কিন্তু ওইটা মানে তার কাছে ভালোই লাগে না। তার মানে আপনার কন্টেন্টে অবশ্যই ভালো মানে ইমেজ ইউজ করবেন, এবং ইমেজটা অবশ্যই আপনার ইয়ে হতে হবে, যেটাকে বলি আমরা ইউনিক হতে হবে। এমন না আপনি যদি কোনো একটা ইমেজ গুগল থেকে সার্চ করে নিয়ে এটা যদি বসায় দেন, তাহলে আপনি গুগল থেকে যে কোনো একটা ইমেজ কালেকশন করে আসতেছেন, ওই ইমেজটা তো আরেকটা ওয়েবসাইটের ইমেজ আপনাকে দেখাচ্ছে। তার মানে অন্যের ওয়েবসাইটের ইমেজটা যদি আপনি ব্যবহার করতে যান, তাহলে তো আপনি ইউনিক ইমেজ ব্যবহার করতেছেন। মানে কন্টেন্ট বলতে কি, কন্টেন্টের মধ্যে লেখাও থাকছে, একটা ভিডিও কন্টেন্ট হতে পারে, একটা ইউজ করতে পারেন, আপনি একটা ছবিও ব্যবহার করতেছেন। তার মানে আপনি এই যে কাজটা করতেছেন এটা কিন্তু সঠিক না। তার মানে কি করবেন, আমরা ইমেজটাকে ফটোশপে এনে একটু এডিট করে নিজের মতো করে ইমেজটাকে ডিজাইন করে তারপর আমরা যদি আপলোড করি, সেক্ষেত্রে গুগল ওইটাকে ইউনিক হিসেবে ধরে নেবে।
এবং ইমেজ ইউনিক কিনা এটা আইডেন্টিফাই করার জন্য আমি একটা টুলস নেক্সটে আরেকটা টিউটোরিয়াল বানাবো আপনাদের জন্য। ওকে, তাহলে আপাতত আমি একটা ইমেজ এখানে আপলোড করে দিচ্ছি। ওকে, ইমেজটা চাচ্ছি সেন্টারে আসার জন্য, এই জন্য সেন্টার সিলেক্ট করে দিলাম। ওকে, এ হচ্ছে বিষয়। তাহলে এখন কি করতে হবে, আমাদের মেন কিওয়ার্ড কি ছিল, মেক মানি অনলাইন। ওকে, এটাকে কপি করলাম, এডিট অপশনে গেলাম, আমাকে এইখানে অল্টারনেটিভ ট্যাক্সে আমার কিওয়ার্ডটা অবশ্যই বসায় দিতে হবে। আর ক্যাপশনটা হচ্ছে কি, ক্যাপশনটা হচ্ছে আসলে অল্টারনেটিভ ট্যাক্সটা হচ্ছে আসলে গুগলকে বোঝানোর জন্য যে আমার এই ইমেজটা আসলে কি রিলেটিভ ইমেজ। এই ইমেজটা হচ্ছে মেক মানি অনলাইন রিলেটিভ ইমেজ, এটাকে এসইও ইমেজ বলা হয়, মানে আমি ইমেজটাকে এসইও করতেছি। ওকে, আরেকটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, ইমেজটা অবশ্যই যে কাজটা করবেন, যে ইমেজটা আপনি আপলোড করছেন ওইটাকে প্রথমে এসইও ফ্রেন্ডলি কীভাবে করবেন, প্রথমে বলছে কি ডাইরেক্ট আপনি আপলোড করবেন না, এটাকে ফটোশপের মাধ্যমে এডিট করে আপনি এটা নিয়ে আসবেন। ওকে, দেন হচ্ছে ইমেজের নামের মধ্যে আপনার কিওয়ার্ডটা করে দিলেন, অথবা যে টাইটেলটা দিচ্ছেন ওই টাইটেলটা কপি করে নিয়ে আসেন। দিলাম, এখন যে কাজটা করবেন, বা সবচেয়ে ভালো হয় যে আপনি যে টাইটেলটা লং টাইটেল নিয়ে কাজ করলে ভালো হয়। ওকে, মেক মানি অনলাইন, আমি চাচ্ছি মেক মানি অনলাইন লিখে যেন কেউ সার্চ দিলে আমার এই ইমেজটা পায়, এর জন্য লিখলাম মেক মানি অনলাইন। ওকে, মেক মানি অনলাইন। ওকে, তাহলে আমি একটা ওয়ার্ড লিখলাম, পাশাপাশি একটা করে গ্যাপ দিলাম। এইটা আসলে বিষয়টা আমি জানি না, অনেকে বুঝতে পারতেছেন কিনা, এখানে কেন আসতেছে আমি জানি না। আমি একটা নোটপ্যাড দিয়ে দেখে আসলে আমি এখানে কিভাবে নামটা লিখছি। এই যে মেক মানি অনলাইন, মানে আপনি যে কিওয়ার্ডটা এখানে ঢুকাচ্ছেন, বা আপনি যে ফাইল, অর্থাৎ আপনি যে ইমেজটা আপলোড করতেছেন, আপলোড করার আগে আপনার ইমেজের মধ্যে এই ফাইলে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে যাচ্ছেন ওই কিওয়ার্ডটা ওই ফাইলের ভিতরে ইউজ করে দেবেন। আর প্রত্যেকটা নামের মধ্যে এইভাবে একটা একটা করে এরকম অপশনগুলো দিয়ে দেবেন। ওকে, দিয়ে দিলাম, হয়ে গেছে, পেস্ট, এন্টার। তাহলে আমাদের আপাতত একটা কাজ শেষ। প্রপার্টিসে যেতে পারেন, প্রপার্টিসে ডিটেলসে গেলাম আমরা, ডিটেলসও একই কাজ করতে পারেন। ডিটেলসে যে কাজটা করবেন, এখান থেকে ফুল টাইটেলটা নেবেন, মানে আপনার ইমেজের টাইটেলটা কি, ইমেজের টাইটেলটা হচ্ছে আমার টাইটেলটা দিয়ে দিলাম। ওকে, তার মানে সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে আমার হচ্ছে আপনার মেক মানি অনলাইন, মানে মেন কিওয়ার্ডটা সাবজেক্টের ভিতরে ব্যবহার করে দেবেন। ওকে, এটা একটা রেটিং দেবেন, আমরা 5 দিলাম। কয়েকটা ট্যাগও ইউজ করতে পারেন, অর্থাৎ এই ইমেজটা গুগলে আর কী কী জিনিস লিখে সার্চ দিলে পাবে এই জিনিসটা এখানে ইচ্ছা করে লিখে দিতে পারেন। কয়েকটা ট্যাগ দিলে ও তাহলে এই টপিকের রিলেটিভ জিনিসগুলো লিখে সার্চ দিলেও যেন আপনারটা পাই, অপশনটা দিয়ে দিতে পারেন। ওকে, দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে। তাহলে এই কাজটা হচ্ছে আপাতত আমার ইমেজ অপটিমাইজেশনের কাজটা হয়ে গেল। ওকে, এই কাজগুলো করে দেন আপনি এখন নতুন করে আপনি আপলোড দিতে পারেন। তার মানে এটা কিন্তু আসলে এসইও ফ্রেন্ডলি হয় নাই, এই যে ইমেজটা আমরা আপলোড করেছি এটা এসইও ফ্রেন্ডলি হয় নাই। তাহলে এখন আমরা যে ইমেজটা আপলোড করব, এখন এটা এসইও ফ্রেন্ডলি আছে, এখন আমরা আপলোড করলে এটা গুগল র্যাঙ্কিং করতে আমাদেরকে সাহায্য করবে। ওকে, দিয়ে দিলাম। এখন যদি আমরা এডিট অপশন করতে চাই, তাহলে দেখেন ক্যাপশনটা কিন্তু অলরেডি চলে আসছে। ক্যাপশনটা কেন এখানে চলে আসছে, ওই যে আমি টাইটেলে দিয়েছিলাম। এখন এখানে অল্টারনেটিভ ট্যাক্সে কী দেবেন, অল্টারনেটিভ ট্যাক্সে দিয়ে দেবেন আপনার মেন কিওয়ার্ডটা মেক মানি অনলাইন। তাহলে এই অল্টারনেটিভ ট্যাক্সটা আমি আগে বলেছি, এখনও বলছি, অল্টারনেটিভ ট্যাক্সটা হচ্ছে আমার গুগলকে বোঝানোর জন্য। আমার যে এই পিকচারটা এটা গুগলে বোঝাচ্ছি, আমার এই পিকচারটা হচ্ছে মেক মানি অনলাইন নিয়ে। তাহলে মেক মানি অনলাইন লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আপনি এই পিকচারটা দেখেন। ওকে, দেন হচ্ছে আপডেট দিয়ে দিলাম। তার মানে এখন আপাতত আমার ইমেজ অপটিমাইজেশন করাও শেষ। ওকে, এই ছিল বেসিক কিছু বিষয়। এখন একটু দেখি আর কি কি জিনিস রয়ে গেছে। ওকে,
নো ইমেজ ইন দ্য পেজ কন্টেন্ট, আমি তো ইমেজ দিয়েছি, ওকে আমি সেভ করি না, এর জন্য মনে হয় সে আপডেট হয় না। আমি একটু সেভ করে তারপর দেখি যে ইউএসটি এসইওর বর্তমান কী অবস্থা দাঁড়াচ্ছে। ওকে, বলে এখন আবার সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখতে পারতেছি যে আমার এসইওর দুইটা স্টেপ, আগে দুইটা স্টেপের মধ্যে রয়েছে, কিন্তু আগের যে অপশনগুলো ছিল 5টা অপশন ছিল, এর মধ্যে আর 4টা অপশন দেখাচ্ছে, একটা কমছে, আর কালারে কিছু চেঞ্জ আসছে। কিন্তু এখন ফোকাস কিওয়ার্ড ধরছে যে নো ফোকাস কিওয়ার্ড ওয়াজ সেট পেজ, নো ম্যাটার ডিসক্রিপশন। আসলে এগুলো আমরা এখনও দেই নাই। এখন আসি মেইন কাজে, আমাদেরকে কী কাজ করতে হবে। ওকে, এডিট স্পিনেট। ওকে, এইখানে দেখেন কি আছে, একটা আছে টাইটেল, একটা হচ্ছে স্লাগ। স্লাগটা হচ্ছে আপনার আমরা যে পার্মালিঙ্কটা আছে, দেখেন এখানে আমরা পার্মালিঙ্কে মেক মানি অনলাইন দিয়েছি না, এই জিনিসটা আমাকে এখানে স্লাগে দেখাচ্ছে। মানে আমার প্রথমে ওয়েবসাইটের নামটা আসবে, তারপরে ইউআরএল মানে টোটাল ইউআরএলটাতে ডোমেইন নেম থাকে, আর কোনো একটা অপশন থাকে, তো আর কিছু ট্যাক্স থাকে। ডোমেইন নামের শেষ অংশে কী দেখাবে, মানে ইউআরএল এর মধ্যে কোন জিনিসটা থাকবে, ওই জিনিসটা আমরা এখানে দিয়ে দিই, বা এটা অল্টারনেটভাবে টাইটেল থেকে নিয়ে নিই, ওইটা আমাদের না চাওয়ার কোনো দরকার নেই। ওকে, এখন আসি, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে টাইটেল, আরটা হচ্ছে আপনার ম্যাটার ডিসক্রিপশনটা আমাদেরকে লিখতে হবে। আরেকটা বিষয় ফোকাস কিওয়ার্ড দিতে হবে। তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ড কি? আমাদের ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে মেক মানি অনলাইন। তাহলে ফোকাস কিওয়ার্ডটা এখানে বসায় দিলাম। ওকে, তাহলে টাইটেল তো আমরা অলরেডি কি করেছিলাম, টাইটেলটা আমরা যে টাইটেলটা এখানে দিয়েছি, এই টাইটেলটা আমরা এখানে হুবহু দিয়ে দিতে পারি, অথবা এখানে কিন্তু ডিফল্টভাবে অপশন দেওয়া আছে দেখেন, বা আপনি ডিফল্টভাবে দিয়ে দিতে পারেন যে পার্সেন্ট থাকবে, পার্সেন্ট, তারপর হচ্ছে থাকবে টাইটেল। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি যদি এখানে টাইটেল কোনো কিছু নাও লেখেন, অলরেডি টাইটেলটা এখানে চলে আসবে। তার মানে এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে কিছু শর্ট কোড দেওয়া আছে, পার্সেন্ট টাইটেল, তারপর পেজের নাম, তারপর একটা সেপারেটর থাকবে, তারপর সাইট নেম থাকবে। অর্থাৎ অনেক সময় হয় আপনি দেখবেন যে প্রথমে গুগলে আপনি যে জিনিসটা সার্চ দিয়েছেন, প্রথম টাইটেলটা থাকছে, পাশাপাশি আপনার সাইটের নামও দেখাচ্ছে। আপনি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে করে আপনি ইউজ করতে পারেন আর কি। অর্থাৎ আমি নোটপ্যাডটা আবার নিচ্ছি, এখানে কোডগুলো একটু লিখে নিই। প্রথম কি ইউজ করছে তারা, পার্সেন্ট, ডাবল পার্সেন্ট দিচ্ছে টাইটেল, TITLE টাইটেল, তারপর আবার পার্সেন্ট ইউজ করছে। ওকে, দেন ইউজ করছে, আপনি চাচ্ছেন প্রথমে টাইটেল থাকবে, তারপরে থাকবে আপনার পেজ নেম, তাহলে আবার পার্সেন্ট পেজ দিয়ে আবার আপনাকে পার্সেন্টেজ দিতে হচ্ছে। ওকে, এখন এটা ইচ্ছা করলে আপনি আবার উলট পালটও করতে পারেন, সমস্যা না। আপনি যদি চান যে না প্রথমে সেপারেটও হবে তারপর ওইটা হবে, তাহলে মাঝখানে এখানে সেপারেটও লিখে দেন। এই যে এই কোডটা আছে না, সেপারেটের যে কোডটা আছে না, এই কোডটা এখানে দিয়ে দেন। এই অপশনটা আপনি যদি ডিফল্টভাবে করতে চান ওইটা করতে পারবেন। মানে মেন কথাটা বলতে কি বোঝাচ্ছি যে আমরা যদি এখানে টাইটেল নাও লিখি, অল্টারনেটভাবে টাইটেল চলে আসবে। এখানে ডিফল্টভাবে এই কোডের সেকশনটা আছে যে প্রথমে টাইটেল দেখাবে, তারপরে পেজ দেখাবে, তারপর সেপারেটর দেখাবে, তারপর সাইট নেম দেখাবে। এখন আপনি যদি প্রয়োজন হয় যে না শুধু টাইটেল দেখাবে, তারপরে জাস্ট পেজটা দেখাবে, আর কিছু আমার দরকার নাই, তাহলে আপনি শুধু এইটুকু কোডটা আপনি এখানে বসায় দেন। বুঝতে পারছি বিষয়টা? আর আপনি যদি মনে করেন না আমি কিছুই করব না, যা আছে একদম হুবহু টাইটেল যেটা আছে এইটাই আমার, ওই টাইটেলের সাথে সাথে আমার কোনো পেজের নামও থাকবে না, কোনো সেপারেটও থাকবে না, আমি ডিফল্টভাবে যা দিয়ে দেখবো এখানে এইটা তাই থাকবে, আপনি এটাও করতে পারেন আপনার ইচ্ছা। ওকে, তাহলে এখন কাজটা হচ্ছে আপনি একটা ম্যাটার ডিসক্রিপশন লেখেন সুন্দর করে, তবে চেষ্টা করবে ম্যাটার ডিসক্রিপশনের ভিতরে যেন আপনার মেইন কিওয়ার্ডটা যেন থাকে। ওকে, আমি এমনিতে একটা মুহূর্ত খুব তাড়াতাড়ি একটা ডিসক্রিপশন দিয়েছি, সুন্দর করে ডিসক্রিপশনটা দেবেন। তবে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে আমরা লক্ষ্য করেছিলাম যে আমরা টাইটেলও কিন্তু আমরা মেন কিওয়ার্ডটা দিয়েছিলাম, আমাদের মেন ফোকাস কিওয়ার্ডটা কী ছিল, মেক মানি অনলাইন। তো এই মেক মানি অনলাইনটা আমরা টাইটেলও ইউজ করেছি, পার্মালিঙ্কও ইউজ করেছি, এখন ম্যাটার ডিসক্রিপশন ইউজ করবো। যেমন দেখেন এই যে মেক মানি অনলাইন, এটা কিন্তু এখানে ফোকাস হয়েছে। ইচ্ছা করলে এই জিনিসটা সব কিছুর সাথে যেন ম্যাচিং হয়, যেহেতু আমরা সবগুলো ক্যাপিটাল দিয়েছি, এখানেও সেম টু সেম ক্যাপিটাল হবে। ওকে, আর ফোকাস কিওয়ার্ড তো এখানে দিয়েছে মেক মানি অনলাইন। এখন আপাতত
সেভ দিচ্ছি। এখন এই জিনিসগুলো এডিট করার পর আমরা দেখব যে আর কি পরিবর্তন করা যায়, বা আমার সবগুলো এখন সবুজ হয়েছে কিনা, বা আর কি এডিট করলে বা আর কি আমাকে মডিফাই করতে হবে এসইও ফ্রেন্ডলি করার জন্য। তাহলে এখন যদি লক্ষ্য করি যে আর কয়েকটা বিষয় রয়েছে মাত্র আমার এসইওটা ফুল কমপ্লিট কথা বলছে যে নো লিঙ্ক অ্যাপার্স ইন দ্য পেজ, কোনো লিঙ্ক নাই আমার পেজে কন্টেন্টের মধ্যে, এবং কোনো H2 ট্যাগ তারা দেখতে পারতেছে না। ফোকাস কিওয়ার্ড আছে এরকম H2 ট্যাগ নাই, ট্যাগ দিয়ে বা কোনো একটা আচ্ছা H2 ট্যাগটা আমি বুঝাচ্ছি, যেমন বুঝাই যেমন আপনি কোন একটা হেডলাইন আমরা যখন বানাই, যেমন এই যে হেডলাইন দেখেন, এই হেডলাইন আর প্যারাগ্রাফ লেখাটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা একটা নির্দিষ্ট সাইজ আছে, এটা একটা নির্দিষ্ট সাইজ আছে। যেমন দেখেন আমি যখন এখানে ক্লিক করছি আমাকে দেখাচ্ছে প্যারাগ্রাফ, আর যখন এখানে ক্লিক করছি এখানে দেখাচ্ছে হেডিং 2। হ্যাঁ, তো এই হেডিং 2 জিনিসটা কি, হেডলাইন বলি আমরা কি, এই হেডলাইন বা H2 এই জিনিসটা করার জন্য আমরা একটা কোড, আমরা আপনাদের তো আর কোডিং শেখানো হয় না, যারা HTML এ কোডিং করে তারা এই টাইটেলটা তৈরি করেন, তারা একটা কোড ব্যবহার করে। সাপোজ দেখেন মেক মানি অনলাইন কুইক টিপস, দেখেন আমরা যদি ট্যাক্সে ক্লিক করি এখানে সব ধরনের কোড দেখাবে, আর ভিজুয়াল মোডে যখন কাজ করে এটা গ্রাফিক্যাল মোডে কাজ করে, আর এটা ইন্টারনালি আপনার ট্যাক্স মোডে মানে কোড মোডে কাজ করে। ঠিক একইভাবে দেখেন মেক মানি অনলাইন কুইকলি টিপস কী দেওয়া আছে এখানে, H2 ট্যাগ আমরা ব্যবহার করছি, এটাকে বলি আমরা H2 ট্যাগ। তার মানে এই H2 ট্যাগটা শুরু হয়েছে, H2 ট্যাগটা শেষ হয়েছে, আর এখানে আমাদের মেন কন্টেন্টটা, তাহলে এই হচ্ছে এখানে H2 ট্যাগ। তাহলে এরকম H2 ট্যাগ দেখেন আরও ইউজ করেছি, এটা H3 ট্যাগ, এটা হচ্ছে H2 ট্যাগ। তো H2 ট্যাগগুলো কিন্তু গুগল ভালোভাবে কাউন্ট করে, কিন্তু মানে H2 ট্যাগটা মানে গুগল বুঝে যে আমি এখানে এই মানে H2 মাধ্যমে এটাকে আমি টাইটেল হিসাবে ধরতেছি, কোনো একটা টাইটেল বা সাবটাইটেল। এই টাইটেলের মধ্যে কিন্তু একটা মেন কিছু আমরা বুঝাই যে আমি এই টাইটেলের মাধ্যমে যখন আমরা টাইটেলটা দিই, যেমন আমরা যখন একটা নিউজ পড়ি একটা সুন্দর একটা টাইটেল দেওয়া থাকে, টাইটেলটা দেখেই বুঝে দিতে পারে বা বুঝে ফেলি যে আসলে এটার মধ্যে খবর কি হতে পারে বা কি রিলেটিভ তারা খবরটা দিচ্ছে। তো অবশ্যই আপনি যখন টাইটেল লিখবেন ওইটার মধ্যে কিওয়ার্ড থাকাটা অবশ্যই দরকার, কারণ গুগল যেন বুঝে নিতে পারে ওই হেডিং টুটা দেখে যে আমি আসলে কি বোঝাতে যাচ্ছি। তার মানে এখন পর্যন্ত আমরা যতগুলো হেডিং 2 ব্যবহার করেছি, যেমন এটা একটা হেডিং 2, এটি হেডিং 3 সরি, বা একটু দেখেছিলাম একটু আগে যে এটা একটা হেডিং 2, এখানে যে ওয়ার্ডটা ইউজ করেছি এটা কিন্তু আমাদের মেন কিওয়ার্ড না, অর্থাৎ ফোকাস কিওয়ার্ড না। আমাদের কিওয়ার্ডটা কি ছিল, মেক মানি অনলাইন, আর এটা হচ্ছে মেকিং মানি অনলাইন, একটু পার্থক্য আছে। তাহলে আমরা একটা কাজ করে নিতে পারি, মেক মানি অনলাইনে দিতে পারি। সরি আসলো না কেন দেখে নিই, কপি করলাম, হ্যাঁ এসে গেছে মেক মানি অনলাইন। এখন একটু দেখি কি অবস্থা, তার সেভ করে নিলাম। তার মানে যে বিষয়টা দাঁড়াচ্ছে, আপনি যখন আপনার কন্টেন্টের ভিতরে যখন কোনো হেডিং 2 ট্যাগ ব্যবহার করবেন, তো ওই হেডিং বা ওই হেডলাইনের মধ্যে আপনার অবশ্যই কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি, আমরা সেভ করার পর এখানে যে আমরা আগে লেখা ছিল মেকিং মানি অনলাইন, আমরা এখন দিয়েছি মেক মানি অনলাইন। তো সেভ করার পর এখন যদি আমরা ফলো করি, যে দেখতে পারবো যে এখানে আমাদের কি হয়েছে, যে ফোকাস কিওয়ার্ড আগে যে লেখাটা ছিল এটি কিন্তু নাই। তাহলে এখন যদি লক্ষ্য করি দেখেন সবগুলো কিন্তু সবুজ রং হয়ে গেছে। এখন আরেকটা কি রয়ে গেছে, নো লিঙ্ক অ্যাপার ইন দ্য পেজ, কনসিডার এডিং সাম অ্যাপ্রোপ্রিয়েট। এখন বোঝাচ্ছে যে আমাদের কন্টেন্টের মধ্যে কোনো লিঙ্ক করা নেই, মানে লিঙ্ক বিল্ডিং করা নেই। আপনারা প্রায় সময় লক্ষ্য করবেন যে যখন কোনো একটা ওয়েবসাইটে ঢুকতেছেন ওইখানে কন্টেন্টের মধ্যে কিন্তু লিঙ্ক করা থাকে, পার্মালিঙ্ক করা থাকে। ওই আর্টিকেলের মধ্যে যখন ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করেন আপনাকে ওই পেজের বা অন্য কোনো একটা পেজে আপনাকে নিয়ে যাচ্ছে। তাহলে ওই পার্মালিঙ্কের গুরুত্বটা খুবই বেশি কিন্তু। তো ওইটাও কিন্তু একটা এসির উপর ডিপেন্ড করতেছে। আমি একটু বুঝাই, আগে এসিটা করে নিই এই পার্মালিঙ্কের গুরুত্বটা কি আমি ওইটা বুঝাচ্ছি, একটু বুঝে দেবো। তাও চেষ্টা করবেন যেন আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছেন ওই কিওয়ার্ডটা যদি পার্মালিঙ্ক করেন ওটা বেটার হয়, বা ওটা ছাড়াও আপনি পার্মালিঙ্ক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি চাচ্ছি এমন একটা জায়গায় ইয়ে করতে, যেমন ইউটিউব ক্লিপস বা মাচ মোর মেক মানি অনলাইন,
way to make money online but you can get special skill needed. আমি চাচ্ছি এই স্পেশাল স্কিল নিডেড ওটার মধ্যে কোনো একটা লিঙ্ক করার জন্য। ওকে, তাহলে লিঙ্ক করার জন্য এখানে আমরা ক্লিক করব। তাহলে আমি এখানে আসলে কি লিঙ্ক দিব, মানে এখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, এই অপশনটা আমি এখানে দিয়ে দেবো। এটা এমনও হতে পারে যে আমি চাচ্ছি আমার হোয়াইট পেজের কোনো একটা লিঙ্ক দিতে বা বাজে কোনো লিঙ্ক দিতে, যেমন আমি চাচ্ছি যদি এখানে ক্লিক করে আমাকে ফেসবুকে নিয়ে যাবে, তাহলে আপনি ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে এখানে ক্লিক করলে আমাকে pnserver.com নিয়ে যাবে, তাহলে আমি এই লিঙ্কটা কপি করছি, করে স্পেশাল স্কিল নিডেডে ক্লিক করলে বা আরেকটা অপশন চেক করে যেহেতু pnserver আপনার করা অপশন আছে, অনলাইন আর্ন করা অপরচুনিটি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে, আমি চাচ্ছি মেক মানি অনলাইন, এইটাতে ক্লিক করলে যেন pnserver.com চলে যায়। ওকে, তাহলে আমি এখানে একটা পার্মালিঙ্ক করে ফেললাম। এই যে পার্মালিঙ্কটা কেন করলাম এটা আমি বলতেছি, একটু পরেই বলতেছি। তার আগে দেখে নিই যে এখানে যে আমার একটা এসইও করা বাকি রয়ে গেছে এটা হচ্ছে কিনা বা হবে কিনা। আমি অল্টারনেটভাবে সেভ নিয়ে নেই, তারপর আবার সেভ দিচ্ছি। পেজটা দ্রুত টোটালটা লোড কমপ্লিট হয়ে যাক, আমি নিচের দিকে আসতেছি। এখন যদি লক্ষ্য করি, আশা করি টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এখানে কি দেখাচ্ছে, ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ দ্য ফোকাস কিওয়ার্ড, ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক ফর কনসিডার চেঞ্জিং দ্যাট ইফ ইউ আর ট্রুলি ওয়ান্ট টু দিস পেজ টু র্যাঙ্ক, ইউ আর লুকিং টু অ্যানাদার পেজ উইথ, আমি মানে কিওয়ার্ড বেস কাজ করেছি তো এর জন্য একটু কাজ করছে, হয়ে যাওয়ার তো কথা। আচ্ছা, আমি দেখছি এটা আমরা যে লিঙ্কটা দিয়েছি, আসলে এই যে এখানে লিঙ্কটা দিয়েছি এটা বাজিক লিঙ্ক দিয়েছি। এখন আমরা আছি কোথায়, এই নিউ ডট বাংলা টিউটার পয়েন্ট ডট কমেই তো। ওকে, আমরা একটা কাজ করি, তাহলে লিঙ্কটা একটু এডিট করব। লিঙ্কটা এডিট করার জন্য আমরা চাচ্ছি, এখন যদি চাই যে লিঙ্কটা রিমুভ করতে, রিমুভ ক্লিক করলে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। কিওয়ার্ড বেস যেহেতু লিঙ্ক করতে আছি, মেক মানি অনলাইন, ওকে দিলাম। আর কি কাজ করব এখন, বাজিকটা না দিয়ে আমি আমার ওয়েবসাইটের ভিতরে যেটা আছে ওইটার লিঙ্কই দিচ্ছি। ওকে, তো সেভ দিচ্ছি পুনরায়। ওকে, সমস্যার কারণে একটু পুশ দিয়েছিলাম আমার ভিডিও রেকর্ড করাটা। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি যে একটা ফলস ধরছে যে এই কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে, ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ, আমরা কোনো একটা পেজের সাথে লিঙ্ক করতে পারি উইথ দ্য ফোকাস কিওয়ার্ড, একটা ফোকাস কিওয়ার্ড দিয়ে, ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক ফর, যদি আমি ইউ ওয়ান্ট, যদি আমি চাই কি পেজটা র্যাঙ্ক করাতে ফর কনসিডার চেঞ্জিং দ্যাট ইফ ইউ আর ট্রুলি ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক। অর্থাৎ এমন হয় অনেক সময় যে আপনার 10-15টা পেজ আছে, এর মধ্যে একটা পেজে ভিজিটর খুব বেশি পরিমাণে আসতেছে, তো যে পেজটাতে ভিজিটর বেশি পরিমাণে আসতেছে ওই পেজে যদি কোনো একটা কিওয়ার্ড বানিয়ে, মানে আপনি যাচ্ছেন যে এই একটা ওয়ার্ড দেখবেন যে প্রায় সময় যে প্যারাগ্রাফের মধ্যে কোনো একটা লিঙ্ক করা থাকলে ওটা ক্লিক করতে কিন্তু মানুষ পছন্দ করে, তাহলে এই ক্লিকের থ্রোতে কিন্তু আপনার অন্য একটা পেজে চলে যায়। তাহলে কি হচ্ছে বিষয়টা, যে পেজে অন্যান্য পেজগুলোতে, যে পেজগুলোর মধ্যে একদম ভিজিটর নাই বা ভিজিটর পরিমাণ কম, যেহেতু আপনার এই পেজটাতে বেশি পরিমাণে ভিজিটর আসতেছে, তাহলে ওইখানে যদি একটা লিঙ্ক ক্রিয়েট করেন, তাহলে এই লিঙ্কের থ্রোতে বা পারপাসে কিন্তু আপনার যে অন্য একটা পেজে পাঠিয়ে দিতে পারতেছেন যে পেজটাতে মানুষ ভিজিট করতেছে কম। তাহলে বিষয়টা দেখেন, বোঝার সুবিধার্থে আমি দুটা লিঙ্ক করেছিলাম। আমি এইটা ওয়ার্ডটা বুঝেছিলাম ভুল, যে আমি ভাবছিলাম যে আমার ফোকাস কিওয়ার্ডে দিলে মনে হতো, তাহলে দেখেন আমি কিন্তু দুটা লিঙ্ক করেছি, একটা হচ্ছে মেইন ফোকাস কিওয়ার্ডের উপরে, আর একটা হচ্ছে আরেকটা লিঙ্ক করে আমি আরেকটা পেজে লিঙ্ক করে ফেলেছিলাম। তো চাচ্ছি যে pnserver
আমি পাঠাতে চাই, তাহলে কি করব যে এখানে এডিটে গিয়ে লিঙ্কে pnserver.com বসায় দিলাম। তার মানে আমার পেজে যখন ভিজিটররা আসবে পড়তে, যখন দেখবে এখানে লিঙ্ক আছে, অনেকে লিঙ্ক থাকলে কিন্তু ক্লিক থ্রু রেটটা একটু বেশি হয়ে যায়, মানে অনেকে চায় যে এখানে কী জিনিসটা দেখি। তো এই দেখতে গিয়ে তারা ক্লিক করে কিন্তু আমার এই পেজে চলে আসবে। এই জিনিসটা এসইও মানে গুগল ভালো একটা চোখে দেখে। তো এইখানে যে লিঙ্ক করলাম, লিঙ্ক নিয়ে আবার দুটো বর্ণ থাকে, একটা হচ্ছে নো ফলো লিঙ্ক, একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। তো সবসময় চেষ্টা করা দরকার যে পেজে আপনি লিঙ্ক পাঠাচ্ছেন ওই পেজটা যদি আপনার হয় তাহলে আপনি এটা দিতে পারেন ডু ফলো লিঙ্ক। আর যদি আর অন্য পেজে যদি কোন লিঙ্ক পাঠান সেক্ষেত্রে নো ফলো লিঙ্ক দেওয়াটা বেটার। কারণ ডু ফলো লিঙ্ক দিলে কি হয় যে ডু ফলো লিঙ্ক যদি দেন তাহলে গুগল আপনার বর্তমানে পেজের চাইতে ওই যে পেজে আপনি পাঠাচ্ছেন ওই পেজে গুরুত্বটি বেশি দেবে, গুরুত্বটা বেশি দিয়ে থাকে আর কি। তার মানে একটা জিনিস আমি বোঝাই, জিনিসটা একটু পরে বোঝাচ্ছি, জাস্ট এতটুকু বুঝালাম যে আমরা একটা লিঙ্ক করলাম কোথায়, যে এই লিঙ্কে ক্লিক করলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। এখন এটা কেন বা কি ইম্পর্টেন্ট একটু হালকা একটু বলছি, আমরা বিশদভাবে বর্ণনা করি। আমি আগে র্যাঙ্কিং ফ্যাক্টরটা একটু শেষ করিনি বা আমার সবুজ রংটা টোটালটা জ্বালাই, তারপর আমি বাকি কথাগুলো বলতেছি। এখন আপাতত এইখান থেকে এই পারমালিঙ্কটা উঠে দিচ্ছি। তাহলে কি করছি, আমার যে কন্টেন্ট আছে কন্টেন্টের মধ্যে কোনো একটা ইয়ের উপর বেস করে আমি একটা কিওয়ার্ড বানিয়ে আমি ধরতেছি যে এটা একটা কিওয়ার্ড, এখানে ক্লিক করলে আমার মানে এই জিনিসটার দিকে মানুষের চোখ যেতে পারে বেশি, এবং এখানে ক্লিক করে আমি অন্য কোনো একটা পেজে নিয়ে যাব। ওকে, এখন আমি সেভ দিচ্ছি। তাহলে এখন যদি সেভ দিই তাহলে আশা করছি যে যতগুলা অপশন ছিল সবগুলোতে এখন সবুজ রং থাকবে। তাহলে এখন যদি একটু লক্ষ্য করি যে সবগুলোতে এখন সবুজ রং হয়ে গেছে, তার মানে আমার এসইও কন্টেন্ট অপটিমাইজেশনটা টোটাল পারফেক্ট হয়ে গেছে। আমি একটু রিভিউ করছি যে আসলে কি কি করলাম, অনেকে ভুলে যেতে পারেন। সুন্দর একটা টাইটেল দিয়েছি এবং টাইটেলের মধ্যে অবশ্যই কি থাকতে হবে, একটা কিওয়ার্ড থাকতে হবে। এবং আরেকটা জিনিস বলেছিলাম যে প্রথম 1-2টা লাইনের মধ্যে প্রথম দিকে অবশ্যই আপনার যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করছেন বা যে ফোকাস কিওয়ার্ডটা ওইটার জন্য থাকে। যার মানে আমাদের এই লাইনের মধ্যে দেখেন একবার কিন্তু এই ওয়ার্ডটা এসেছে। তারপরে আপনার কন্টেন্টের মধ্যে অবশ্যই ইমেজ থাকতে হবে এবং ইমেজটা অবশ্যই কি হতে হবে, এসইও ফ্রেন্ডলি হতে হবে। এবং দেখেছি যে ইমেজ আপলোডটা গুগল থেকে ডাইরেক্ট নামিয়ে আপনি কোনো ইমেজ এখানে ব্যবহার করবেন না, এবং ইমেজটা যখন আপলোড করবেন ফাইল নেমটা যেন অবশ্যই কিওয়ার্ড বেজ হয়, এবং ওইটা ইমেজ এসইও নিয়েও আপনাকে একটু হালকা দেখিয়েছি। এবং অবশ্যই যে কাজটা করতে হবে, ইমেজ ফাংশনের ভিতরে গিয়ে ইমেজের অল্টারনেটিভ ট্যাক্সের মধ্যে অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করতে হবে আপনাকে। তারপরে আরেকটা বিষয় হচ্ছে হেডিং ট্যাগ নিয়ে কথা বলছিলাম, যে যতগুলো আপনি হেডিং ট্যাগ ব্যবহার করবেন এর মধ্যে H2 একটা হলো আপনাকে H2 ট্যাগ ব্যবহার করতে হবে, এবং ওই H2 ট্যাগ বা ওই হেডলাইনের ভিতরে বা হেডিং 2-র ভিতরে অবশ্যই আপনাকে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এতে করে আপনার অপটিমাইজেশনটা একটু ভালো হবে। আর আরেকটা সর্বশেষ যে ধাপ রয়েছিল সেটা হচ্ছে কোনো একটা পেজে আমরা লিঙ্ক গঠন করেছি, পার্মা লিঙ্ক দিয়েছি। ওকে, এই ছিল বেসিক কাজ। তারপরে আমরা যে কাজগুলো করেছিলাম, ফোকাস কিওয়ার্ড বুঝাই দিয়েছিলাম যে এসইও ইউএসটির মাধ্যমে আমি ইউএস এসইওকে বুঝাচ্ছি আমার ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে এইটা, সে ফোকাস কিওয়ার্ডটা নিয়ে নিয়েছে। তারপরে আর যে কাজগুলো করেছিলাম, এখানে আমরা টাইটেলটা হুবহু দিয়ে দিয়েছিলাম আর ম্যাটার ডিসক্রিপশনটা দিয়ে দিয়েছিলাম। ওকে, তার মানে আমি এর আগে প্রথম দিকে বলছিলাম যে টাইটেলটা কেন ইম্পর্টেন্ট এবং ম্যাটার ডিসক্রিপশনটা কেন ইম্পর্টেন্ট। ওকে, এই ছিল আমাদের বেসিক কাজ। এখন যে জিনিসটা বোঝার দরকার, আমরা এখন সেভ করছি, তার মানে এখন পর্যন্ত দেখেন আমরা কিন্তু পাবলিশ এখন পর্যন্ত করে না, এতক্ষণ যা যা করছি সবগুলো সেভ করেছি। ওকে, সেভ কেন সবসময় দেবেন, পাবলিশ কেন করবেন না? অর্থাৎ পাবলিশ ততক্ষণ পর্যন্ত আমি করব না যতক্ষণ ধরে আমি বুঝবো যে আমার কন্টেন্ট অপটিমাইজেশনটা কমপ্লিট হয়েছে। যখন দেখবেন বা যখন বুঝবেন যে আপনার কন্টেন্ট অপটিমাইজেশনটা কমপ্লিট, যখন আপনার কমপ্লিট হবে তখনই আপনি এটাকে পাবলিশ করবেন। এ হচ্ছে বিষয়। এখন আমরা এটাকে পাবলিশ করতে পারি অথবা প্রিভিউ করে দেখে নেব। যদি আপনার ক্লায়েন্টের কাজ হয় তাহলে আপনি এটা ডাইরেক্ট পাবলিশ করবেন না যতক্ষণ না ধরে ক্লায়েন্ট আপনাকে বলবে, কারণ ক্লায়েন্ট এমনও থাকতে পারে সে একটা রুলস মেনটেন করছে, সে 3 দিন পর পোস্ট দিচ্ছে বা 1 সপ্তাহ পর সে পোস্ট দিচ্ছে। তাহলে এখন যদি আপনি পোস্ট দিয়ে দেন বা পাবলিশ করে ফেলেন তাহলে তার শিডিউলটা মিটিং হবে না। ওকে, তাহলে এখন যদি লক্ষ্য করি, এ হচ্ছে আমার কন্টেন্ট, আমাকে টাইটেল, এখানে কিছু ম্যাটার ডিসক্রিপশন আছে আর এখানে একটা লিঙ্ক আছে। আমি বলছিলাম যে এই লিঙ্ক নিয়ে কথা বলবো। ওকে,
এই লিঙ্ক নিয়ে এখন কথা বলছি যে গুগল, আমরা বলি যে এটাকে বলি যে পার্মালিঙ্ক বা ব্যাকলিঙ্ক তৈরি করা। এখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এখানে ক্লিক করলে আমরা দেখতে পেলাম যে আমাদেরকে pnserver.com এ নিয়ে এসেছে। ওকে, আমরা ব্যাক করছি আবার। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? আমরা লক্ষ্য করলাম যে আমি যতক্ষণ ধরে না এই ব্যাকলিংকটা কমপ্লিট করতেছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ওই সবুজ রঙের বাতিটা কিন্তু আসতেছিল না, বা সবুজ কালারটা কিন্তু ধরতেছিল না। তার মানে যখন আমি লিঙ্কটা দিয়ে দিলাম আমার সবুজ রঙের কালারটা হয়ে গেল। তার মানে এই লিঙ্কের আসলে কি ব্যাপার বা গুরুত্বটা কি? ওকে, লিঙ্ক বা পার্মালিঙ্ক, বা আমরা যখন লিঙ্ক তৈরি করি, লিঙ্ক দুই ধরনের হয়। একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, আর একটা হচ্ছে নো ফলো লিঙ্ক। এই ডু ফলো আর নো ফলোর ভিতরে আমরা দুই ধরনের সিস্টেমেটিক করতে পারি। একটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক, একটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। হচ্ছে বিষয়টা হচ্ছে ডু ফলো লিঙ্ক কি, নো ফলো লিঙ্ক কি। আমরা যদি পার্মালিঙ্ক কোড লিখি বা আরেকটা যেটা বলি, এটাকে কিন্তু আবার অ্যাঙ্কর লিঙ্কও বলা হয় বা অ্যাঙ্কর ট্যাক্স বলা হয়। এই যা লেখা আছে সবগুলোই কিন্তু ট্যাক্স। তো দেখেন এই ট্যাক্সের মধ্যে ক্লিক করলে কিন্তু কোনো লিঙ্ক, বা দেখেন এটাও একটা ট্যাক্স, এটাও একটা ট্যাক্স, দুটোর মধ্যে পার্থক্য কি? এটা এক ধরনের আইকন দেখাচ্ছে, আর যখন এই ট্যাক্সের ভিতর নিয়ে যাচ্ছে একটা হাতের মতো সিম্বল দেখাচ্ছে। তেমন এটাকে বলে আমরা প্লেন ট্যাক্স, আর যখন এই হাতের ধরনের সিম্বলটা চলে আসে এটাকে বলে অ্যাঙ্কর ট্যাক্স। অ্যাঙ্কর ট্যাক্সটা এসের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ যখন এই ধরনের অ্যাঙ্কর ট্যাক্সটা হয় তখনই আসলে ব্যাকলিংকটা ক্রিয়েট হয়। ওকে, এই ব্যাকলিঙ্ক বা এই অ্যাঙ্কর লিঙ্কটা দুই ধরনের হয়। একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, আর একটা হচ্ছে নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক যখন আপনি তৈরি করবেন, ওই ডু ফলো লিঙ্ক মানে গুগল ওইটাকে প্রাধান্য দেবে, আর নো ফলো লিঙ্ক মানে গুগল এটাকে প্রাধান্য দেবে না। অর্থাৎ ঘটনাটা কি হয়? ধরেন আমরা এটাকে ডু ফলো লিঙ্ক বানিয়েছি, অর্থাৎ আমি যখন এই কন্টেন্টটা পাবলিশ করব, গুগলের রোবট আমার এই কন্টেন্টের টোটালটা পড়বে। তো যখন এই কন্টেন্টটা পড়বে, যদি দেখবে যে এখানে একটা লিঙ্ক করা আছে, কে লিঙ্ক করছে? আমার এই পেজটা তো এটাকে লিঙ্ক করছে, তার মানে কি রেফার করছে। তার মানে আমরা জানি কেউ কাকে যখন রেফার করে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন একটা জবের জন্য যান, আপনার সিভির নিচে দেওয়া থাকে রেফারেন্স কে করছে বা রেফার কে করছে। তাহলে যে রেফার করছে সে যদি ভ্যালুলেস হয়, তাহলে কিন্তু আপনাকে যে জব দেবে সে কিন্তু আপনাকে প্রাধান্য দেবে না। মানে যে রেফার করছে তার উপরে বেস করে কিন্তু সে আপনাকে, বা যে রেফার করছে ওইটা কিন্তু সিকিউরিটি হিসেবে কাজ করছে, বা সে রেফার করছে তার মানে সে একটা ভালো ব্যক্তি। তার মানে ওনাকে, যেহেতু উনি ভালো একজন ব্যক্তি, উনি যেহেতু ওনার সাফাই দিচ্ছেন, তার মানে তাকে নেওয়া যায়, এই ধরনের একটা বিষয়কে দাঁড়াচ্ছে। তার মানে গুগলও এই জিনিসটা ফলো করছে যে কে কাকে রেফার করছে। এই রেফারেন্সের উপরে ভিতরে করে কিন্তু গুগল অনেক কিছু দিচ্ছে, মানে র্যাঙ্কিংয়ের একটা ফ্যাক্টর দাঁড়াচ্ছে। তার মানে ডু ফলো লিঙ্ক যদি হয়ে থাকে, তাহলে গুগল এটাকে ফলো করবে যে এই কন্টেন্টটা আসলে কাকে প্রাধান্য দিচ্ছে। মানে আমি বলতেছি যে এই যে এটা আছে, এটা রেফারেন্সটা দেখাচ্ছে এই, মানে অনেক সময় হয় না যে সি মোর বা মোর ইনফো, তার মানে অনলাইন টাস্ক, মানে আমি বুঝাতে যাচ্ছি যে অনলাইন টাস্ক দিয়ে আমি একটা রেফারেন্স দিয়ে দিলাম যে অনলাইন টাস্ক নিয়ে আরেকটা পেজ আছে, বা আমি রেফার করছি ওই পেজটাতে, ওইটাতে এই যে কিওয়ার্ডটা আমি বানাইলাম, মানে এই যে অনলাইন ট্যাক্স, এটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করছে এখন, এবং এইখানে আমি একটা অ্যাঙ্কর ট্যাক্স বানিয়ে ফেলেছি। এইখানে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে? আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে। তার মানে এই লিঙ্কটার উপরে আমি একটা রেফার করে ফেললাম। এখন আমি গুগলকে বোঝানোর জন্য যে তুমি কি এই লিঙ্কটাকে প্রাধান্য দিবা না। যদি আমি গুগলকে বোঝাতে চাই যে হ্যাঁ তুমি এই লিঙ্কটাকে প্রাধান্য দাও, এতে করে যদি দেওয়ার আমার প্রয়োজন হয় তাহলে ডু ফলো লিঙ্ক দেওয়াটা বেটার। আর আপনি যদি চান যে গুগল যেন এই লিঙ্কটাকে প্রাধান্য না দেয়, তাহলে এই ক্ষেত্রে আপনি এইখানে লিঙ্ক ব্যবহার করবেন নো ফলো। আমি আবার কথাটা বলতেছি, ডু ফলো, নো ফলো। ডু ফলো লিঙ্কগুলা গুগল প্রাধান্য দেয়, অর্থাৎ কীভাবে প্রাধান্য দেয়? এই পেজটা যখন পড়তে যখন সে এই অংশে আসলো, দেখলে যে এখানে একটা পার্মালিঙ্ক আছে, সে এই পার্মালিঙ্কের থ্রুতে আপনি এখানে ক্লিক করলে যে পেজটাতে যাবে, যেমন আমি এখানে ক্লিক করলাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? pnserver.com এ নিয়ে যাচ্ছে। তার মানে এই পেজের চাইতেও এখন গুগল প্রাধান্য দিবে এই পেজকে, কারণ ওই প্যারাগ্রাফের থ্রুতে সে এইখানে এসে কন্টেন্টগুলো পড়ে কিন্তু সে এখন চলে যাবে, যেহেতু দেখছে সে এখানে আর কোনো কিছু পাচ্ছে না, গুগল কিন্তু চলে যাচ্ছে। তার মানে এই লিঙ্কে কেন আসলো? এখানে পার্মালিঙ্ক করাতে, এবং এই যে পার্মালিঙ্কটা তৈরি করছে এটা ডু ফলো লিঙ্ক করাতে। এখন
এই ডু ফলো লিঙ্ক করাতে কিন্তু গুগল কিন্তু এই লিঙ্কের থ্রুতে আমার pnserver.com-এ চলে যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে ডু ফলো লিঙ্ক না বানিয়ে আমি যদি নো ফলো লিঙ্ক বানাতাম, তখন কি করতো, গুগল টোটাল কন্টেন্টটা পড়তো, পরে বুঝতো সে এখানে একটা লিঙ্ক আছে কিন্তু লিঙ্কটা নো ফলো। তার মানে গুগলকে আমি বোঝাচ্ছি এই লিঙ্কে কী আছে ওটা তোমার দেখার বিষয় না। তাহলে সে কী করতো, গুগল নিচের দিকে সে চলে আমার ওই কন্টেন্টগুলো সে পড়া শুরু করতো। তাহলে বুঝতে পারছেন, যেহেতু আমি যখন নো ফলো দিচ্ছি তাহলে এই লিঙ্কে কোথায় যাচ্ছে বা এই লিঙ্কটা কার ওইটা কিন্তু সে দেখছে না। হ্যাঁ, তাহলে ডু ফলো মানে গুগল এটা দেখবে, দেখে ওই ওয়েবসাইটে চলে যাবে। তার মানে আমার এই কন্টেন্টের চাইতে সে যে কন্টেন্টে চলে যাচ্ছে বা যে ওয়েব পেজে চলে যাচ্ছে ওই ওয়েব পেজে কন্টেন্টটাকে সে প্রাধান্য দিচ্ছে এবং ওই কন্টেন্টগুলো পরে কিন্তু সে চলে যাচ্ছে। কিন্তু আমি যদি এটা নো ফলো লিঙ্ক দিয়ে রাখি তাহলে গুগল এটাকে ফলো না করে সে নিচের দিকে আসবে এবং এসে সে আমার পেজটাকেই সে প্রাধান্য দিচ্ছে। তার মানে আপনার যদি এমন হয়, তাহলে আরেকটা বিষয় বলে নিই এখন, যে ডু ফলো লিঙ্ক কি নো ফলো লিঙ্ক এটা বুঝলাম। এখন যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক কি এক্সটার্নাল লিঙ্ক কি। ওকে, সাপোজ দেখেন এইটাও তো একটা লিঙ্ক, দেখেন এখানে আইকন ক্লিক করলে আমাকে যেরকম মানে আইকনটা দেখাচ্ছে, আবার এইখানে যে লেখাগুলা বা এখানে যে এগুলো আছে এখানে ক্লিক করলেও কিন্তু আমাকে সেম আইকনটাই দেখাচ্ছে। তাহলে এইটাও একটা পার্মালিঙ্ক। এখানে যদি লক্ষ্য করেন যে newbanglattutorialpoint.com, আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন তো লিঙ্কটা আসলে কোথায় থাকছে, new.banglattutorialpoint.com। তার মানে আমি যে লিঙ্কে ক্লিক করলাম ঘুরে ফিরে কিন্তু আমার ওয়েব পেজের ভিতরে রাখতেছে বা আমার অ্যাড্রেসের ভিতরে রাখতেছে। অর্থাৎ যখন আমরা কোনো একটা লিঙ্কে ক্লিক করব ঘুরে ফিরে যেহেতু আমাদের ওয়েব পেজেই যদি রাখে বা আমার ডোমেনের ভিতরেই যদি রাখে, ওইটাকে বলবো আমরা ইনবাউন্ড লিঙ্ক। এখন লক্ষ্য করেন, আমি যদি এই অংশে ক্লিক করি আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, আমাকে কি দেখেন এখন আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, pnserver.com-এ। তার মানে কি আমার লিঙ্কের বা আমার অ্যাড্রেসের বাইরে চলে গেলাম না। অর্থাৎ যখন কোনো একটা লিঙ্কে যখন কেউ ক্লিক করে আপনার যে ওয়েব অ্যাড্রেসটা আছে ওই ওয়েব অ্যাড্রেসটা না থেকে আপনি যখন কোনো অন্য ওয়েব পেজে চলে যাবেন ওইটাকে বলবো আমরা আউটবাউন্ড লিঙ্ক। ইনবাউন্ড লিঙ্ক আমি আরও সহজভাবে বলি, আপনি ঘরের ভিতরে আছেন মানে ইনবাউন্ড, আপনি ঘরের বাইরে চলে যাচ্ছেন তার মানে কি আউটবাউন্ড। ঠিক একইভাবে ঘুরে ফিরে লিঙ্কে ক্লিক করলে যদি আপনার ওয়েব পেজের ভিতরে রাখে এটাকে বলবো ইনবাউন্ড লিঙ্ক, আর ক্লিক করলে পরে যদি আপনাকে অন্য কোনো পেজে নিয়ে যায় বা অন্য কারোর ওয়েবসাইটে নিয়ে যায় ওটাকে বলবো আমরা আউটবাউন্ড লিঙ্ক। তাহলে যেহেতু পার্মালিঙ্কটা গুগল খুব প্রাধান্য দিচ্ছে, সেক্ষেত্রে আমি কি ইনবাউন্ড লিঙ্ক করবো নাকি আউটবাউন্ড লিঙ্ক করবো? তো বিষয়টা হচ্ছে আমি কেন অযথা আরেকজনের ওয়েব পেজকে আমি প্রাধান্য দিতে যাব। আমি যেহেতু এখানে লিঙ্ক করতেছি তাহলে আমি এখানে আউটবাউন্ড লিঙ্ক দেবো না, আমি ইনবাউন্ড লিঙ্ক দেবো। কেন আউটবাউন্ড যদি লিঙ্ক দেই তাহলে pnserver.com-এ কিন্তু টোটাল প্রাধান্য পাচ্ছে। এত কষ্ট করে আমি আর্টিকেল লিখলাম, র্যাঙ্ক করালাম, গুগল এসে এই লিঙ্কের কারণে সে pnserver-কে প্রাধান্য দিচ্ছে। তাহলে pnserver-এ আমি লিঙ্ক না করে যদি আমি বাংলা টিউটোরিয়াল পয়েন্টেরই আমি যদি আরেকটা পেজে লিঙ্ক করে দিই মানে ইনবাউন্ড লিঙ্ক করে ফেলি তাহলে এটা ভালো না। তাহলে গুগল আসতেছে পড়তেছে আমাকে এটা ওই পেজে নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে আমি এই লিঙ্কের বিষয়টা আমি আর একটু সিম্পল করছি, কথা সহজ করতে আর একটু ইজিভাবে বলছি। আপনি লিঙ্ক করবেন, ওকে, লিঙ্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, একটা হচ্ছে নো ফলো লিঙ্ক। ডু ফলো লিঙ্ক হচ্ছে কি গুগল এটাকে প্রাধান্য দেবে, নো ফলো লিঙ্ক এটাকে গুগল দেখবে না এটার মধ্যে কী আছে বা কী আশেপাশে কার রেফারেন্স আছে। তার মানে আপনি যখন কোনো একটা লিঙ্ক করবেন ওইখানে নো ফলো লিঙ্ক করে রাখবেন। বুঝতে পারছি বিষয়টা? এখন আপনার যদি মনে হয় যে আপনারই কোনো পেজে দেখতেছেন যে এই পেজটা বর্তমানে র্যাঙ্কিংয়ে আসছে এবং প্রচুর পরিমাণে ভিজিটর চলে আসতেছে, এখন যাচ্ছেন এই পেজের থ্রুতে আপনি আরও অন্য কোনো একটা পেজকে র্যাঙ্কিং করাতে চান বা ওই পেজগুলোতে আপনি ভিজিটর পাঠাতে চান, তাহলে কি করবেন, এই যে লিঙ্কটা তৈরি করছেন ওই লিঙ্কটা যদি পূর্বে কোনো লিঙ্ক দেওয়া থাকতো বা ছিল তাহলে ওই লিঙ্কটা চেঞ্জ করে আপনি যে পেজটাকে র্যাঙ্কিংয়ে আনতে যাচ্ছেন বা ভিজিটর পাঠাতে চাচ্ছেন ওইটা ওই লিঙ্কটা দিয়ে দেবেন এবং ডু ফলো লিঙ্কের পরিবর্তে নো ফলো লিঙ্ক করে দেবেন। এখন ডু ফলো লিঙ্ক কি, নো ফলো লিঙ্ক কি, বা এটা নো ফলো লিঙ্কটা কীভাবে করবেন? বিষয়টা হচ্ছে যে আমরা যদি এডিট পোস্টে যাই, ট্যাক্স অপশনে যদি যাই, দেখবেন যে একটা কোড আছে, মানে আমরা যে লিঙ্ক করেছি যে এই যে অংশটা আছে না, কোথায় লিঙ্ক করেছি, অনলাইন টাস্ক, তাই তো? আমরা ট্যাক্স মোডে যাচ্ছি, Ctrl+F চাপ দিলাম, থ্রো করলাম, এই যে অনলাইন ট্যাক্স কথাটা চলে আসলো।
এইখানে যে লিঙ্কটা হয়েছে দেখেন এ হার্ফ দিয়ে একটা এসেছে, তারপর হচ্ছে কোন পেজ, মানে এটা হচ্ছে আসলে যারা কোডিং বলছেন তাদের জন্য। এইখানে যে এই যে লিঙ্ক করার কোডটা হচ্ছে আমার এই অংশটা শুরু হয়েছে আর এই অংশটা আমার শেষ হয়েছে, লিঙ্ক আমার এই কোডটার সাহায্যে আমার টোটাল লিঙ্কটা হয়েছে আর কি। তাহলে এই লিঙ্কটা হচ্ছে আমার ডু ফলো লিঙ্ক। তাহলে কোডটা হচ্ছে কি এ হার্ফ ইজ ইকুয়াল টু, আমি একটু বর্ণনা দিয়ে এখানে বোঝাই যে আমরা প্রথমে মার্কআপ টেক ইউজ করি, এটার ভিতরে লিখি এ হার্ফ HREF ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, অ্যাঙ্কর টেক্সটটা শুরু করছি, অ্যাঙ্কর টেক্সটটা শেষ করে দিচ্ছি। সাপোজ এখানে আমরা দিয়েছি লার্ন মোর, মানে লার্ন মোরে ক্লিক করলে কেউ এখানে দেবে, যেমন আমরা এখানে কি দিয়েছি, আমরা এখানে দিয়েছি অনলাইন টাস্ক। তার মানে আমার আউটপুটে কি দেখাবে, এই যে এই কোডটা আমি বর্ণনা করছি যে এই যে লিঙ্কটা তৈরি হয়েছে এটা ইন্টারনালি কীভাবে কাজ করছে, এইটার ভিতরে যে কাজটা করতেছে যে অনলাইন টাস্ক, আমরা যদি এই অংশে অনলাইন টাস্ক দিই তাহলে লিঙ্ক হবে ঠিক আছে, দেখাবে যে লিঙ্কের মধ্যে এরকম আইকন আসবে এবং অনলাইন টাস্ক দেবে। তার মানে এখন আমি যদি অন্য কিছু এখানে লিখে দিই তাহলে আমার আউটপুটে এখন অন্য কিছু দেখাবে। এখন হচ্ছে যে আমি যদি এই লিঙ্কে ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাবে, এই অপশনটা, যেমন আমি চাচ্ছি যে এই লিঙ্কে ক্লিক করলে আমাকে facebook.com নিয়ে যাবে। তারপর আমি কি করব যে এই যে facebook.com যে লিঙ্কটা আছে ওই facebook.com লিঙ্কটা নিয়ে নেব, এই অংশটা কোথায় বসাবো, এই অংশে বসাবো। তারপরে লক্ষ্য করেন HREF এর ভিতরে আমরা কোথায় বসাচ্ছি, যে এই লেখাটার উপরে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে এই অপশনটা বসাচ্ছি আমরা ডাবল কোটেশনের ভিতরে। ঠিক একইভাবে লক্ষ্য করেন হার্ফের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আমরা যে জিনিসটা দিই এটা হচ্ছে ওই অংশটা। ওকে, ট্যাক্সে যাই, আবার যদি লক্ষ্য করি এই যে অনলাইন ট্যাক্স হার্ফ HREF ডাবল কোটেশনের ভিতরে আমরা pnserver.com দিয়ে দিচ্ছি। তার মানে দেখেন আমরা যখনই এখানে ক্লিক করছি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, pnserver.com নিয়ে যাচ্ছে। এই যে যখন আমরা এখানে ক্লিক করছি আমাদেরকে নিয়ে যাচ্ছে pnserver.com। ওকে, তাহলে এখন যে বোঝার বিষয়টা সেটা হচ্ছে এটা তো ডু ফলো লিঙ্ক, এখানে যে কোডটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। এখন আমি যদি নো ফলো লিঙ্ক করতে চাই তাহলে এটাকে কীভাবে নো ফলো লিঙ্ক বানাবো, আমরা একটু গুগলে সার্চ দিই নো ফলো লিঙ্কস বা নো ফলো লিঙ্ক কোড, নো ফলো লিঙ্ক কোড, নো ফলো লিঙ্ক কোড। আমরা w3school.comটা দেখি, w3 স্কুলে ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক ধরনের কোড আছে। ওকে, তাহলে লক্ষ্য করেন তারা HREF এর ঠিক একটু আগে REL দিয়ে, মানে এর পরে এই অ্যাঙ্কর টেক্সটটা পড়ি, অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে এর ওয়ার্ডটা পড়ে আমরা স্পেস দিয়ে এই অংশটা লিখে রাখবো REL নো ফলো। তাহলে সেম জিনিসটা এখন আমরা দিচ্ছি। তাহলে আমরা এটা কোথায় ইউজ করব, ট্যাক্সে গেলাম, গিয়ে কোথায় যাচ্ছি, এই যে এই অংশটা, তাই তো। আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের জন্য। এই যে অ্যাঙ্কর টেক্সটটা শুরু হয়েছে এইখানে, আমরা একটা স্পেস দিলাম, আমি আর একটু জুম আউট করে নিচ্ছি আসলে, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে, কারণ এটা জুম হয়ে যাওয়ার কারণে কোডগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছিল। ওকে, কোডটা থাকবে কিভাবে, এরকম ভাবে শুধু AREL নো ফলো লিখে দিলেই আপনার কাজটা হয়ে গেল। ওকে, তাহলে দেখেন আগের মতোই কিন্তু থাকছে, চেঞ্জ হচ্ছে না কিন্তু কিছুই, কিন্তু দেখতে আগের মতোই থাকছে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার একটু প্রিভিউ দিয়ে দেখে নিই দেখাচ্ছে কি। তাহলে দেখেন এইখানে লিঙ্ক হয়েছে কিন্তু আগের মধ্যে, দেখেন আগের মধ্যেই কাজ করতেছে, আমাকে ঘুরে ফিরে pnserver.com নিয়ে যাচ্ছে। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, আমি কোড কিন্তু ঠিকই চেঞ্জ করেছি। এই যে ট্যাক্সে গিয়ে দেখেন এখানে কই আছে, এই যে REL নো ফলোটা কিন্তু ঠিকই আছে। তাহলে নো ফলো দিয়েছি, লিঙ্কও আছে এবং এই লিঙ্কে কাজও করছে, তার মানে কাজও করবে, সবই করবে।
তার মানে আমরা যদি REL দিয়ে নো ফলো না দিতাম তাহলে এটা হয়ে যেত ডু ফলো লিঙ্ক। তাহলে ডু ফলো লিঙ্ক যদি থাকতো তাহলে যে ওয়েবসাইটে চলে যাচ্ছে লিঙ্কটা ওইটাকে বেশি প্রাধান্য দিত। তাহলে আমি চাচ্ছি যে আমার পেজটা সব কিছু ঠিক আছে, লিঙ্কও থাক, সব কিছু থাক, এই লিঙ্কটার যেন প্রাধান্য গুগল না দেয়। তাহলে এই লিঙ্কটা যদি গুগলের কাছে না ফোকাস করতে চায় তাহলে এইভাবে নো ফলো লিঙ্ক দিয়ে রাখবো। সহজ কথায় ডু ফলো নো ফলো। ডু ফলো মানে গুগলের কাছে এটা প্রাধান্য পাবে, নো ফলো দেওয়া থাকলে গুগল এটাকে দেখবে না, সহজ কথা। আর এই লিঙ্কে ক্লিক করার পারপাসে যদি অন্য কোনো পেজে বা অন্য কোনো ওয়েবসাইটে চলে যায় বা অন্য মানুষের কোনো ওয়েব পেজে চলে যায় তাহলে ওইটাকে বলবো আমরা আউটবাউন্ড লিঙ্ক। আর এই লিঙ্কে ক্লিক করলে ঘুরে ফিরে যদি আমার পেজেই থাকে ওইটাকে বলবো আমরা ইনবাউন্ড লিঙ্ক। ওকে, তাহলে পার্মালিঙ্কটা আমরা কেন করছি? পার্মালিঙ্কটা যদি করি এবং ওইটা যদি ডু ফলো লিঙ্ক দিই তাহলে গুগলের চোখে যেকে আমি প্রাধান্য দিচ্ছি, যাকে রেফারেন্স করছি, আমার এই কন্টেন্টের চাইতে গুগল এই কন্টেন্টের পারপাসে হয়ে ওই কন্টেন্টটাকে বেশি প্রাধান্য দেবে। এতে করে আমার এই কন্টেন্টের আওতাধীন এসে মানে ওই আমার যাকে রেফারেন্স করছি সে তাকে র্যাঙ্কিংয়ে আনতে আমার অনেক সহজ হয়ে যেতে পারে। ওকে, এই হচ্ছে বিষয়টা। তাহলে এই ছিল কন্টেন্ট অপটিমাইজেশনের একটা বেসিক ধাপ। তাহলে এই কন্টেন্ট অপটিমাইজেশন করার জন্য আমাকে সবচেয়ে বেশি যে হেল্প করছে একটা প্লাগইন, সেটা হচ্ছে ইয়োস্ট এসইও। এবং এই ইয়োস্ট এসইওর মাধ্যমে আমি তো সহজে পেয়ে গেলাম। দেখেন এখানে একটা বলতেছে যে দিস পেজ হ্যাজ ওয়ান আউটবাউন্ড লিঙ্ক অল নো ফলো। বুঝতে পারছি বিষয়টা? তাহলে সবচেয়ে যেহেতু এটা আউটবাউন্ড লিঙ্ক দিয়ে দিলাম তাহলে এসইওর জন্য তেমন এটা প্রাধান্য পাচ্ছে না। তাহলে ঘুরে ফিরে কিন্তু যদি আমি এটা নো ফলো লিঙ্ক না রেখে যদি ডু ফলো লিঙ্ক করে দিই, এখন এটাকে নো ফলো না রেখে সেটাকে ডু ফলো করে দিচ্ছি। নিয়ে যে আপডেট নিচ্ছে, এখন দেখেন এখন বলছে দিস পেজ হ্যাজ 0 নো ফলো লিঙ্কস অ্যান্ড 1 নর্মাল আউটবাউন্ড লিঙ্ক। দুইটা অপশন কিন্তু দেখাচ্ছে এখন। বুঝতে পারছি বিষয়টা? তো এখন কিন্তু ঠিক আছে, মানে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, মানে ফর্মালিটি করে করতে হবে, সব কিছু ডিপেন্ড করে আপনার বিষয়টা দাঁড়াচ্ছে আর কি। তো আজ এই পর্যন্ত ছিল আপনাদের কন্টেন্ট অপটিমাইজেশন নিয়ে। আর কিছু বেসিক কথাবার্তা রয়ে গেছে, বাকি টিউটোরিয়ালগুলোতে আশা করি কভার করে নেব, বা এই পারপাসে যখন ব্যাকলিং নিয়েও কাজ করবো বা ব্যাকলিংকের যখন টিউটোরিয়ালগুলো বানাবো তখন এই জিনিসগুলো আপনাদের শেষ করে দেবো। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, পার্মালিঙ্ক এটা তো আপনার নতুন অবস্থায় কাজ করেছেন, এমন যদি হয় যে এমনও হতে পারে যে কোনো ক্লায়েন্টের কাজ করছেন, সে অলরেডি অপটিমাইজেশন করে ফেলেছে, এই লিঙ্কটা আপনি যদি মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে কোনো ক্লায়েন্টে যদি কাজ করেন, সে অলরেডি কন্টেন্টটা পাবলিশ অবস্থায় আছে, পাবলিশ অবস্থায় যদি থাকে এবং কন্টেন্টটা যদি অনেক পুরাতন হয়ে থাকে, কখনো পার্মালিঙ্ক চেঞ্জ করতে যাবেন না। এতে করে আপনার এসইওর এরর তৈরি হবে, মানে গুগলের চোখে আপনার ওয়েবসাইটে এরর হবে, মানে ভুল সংগঠিত হবে, অনেক ভুল আছে আপনার ওয়েবসাইটে এরকম কিছু দেখাবে। এতে করে আপনি গুগলে চোখে খারাপ দৃষ্টিতে পড়বেন এবং আপনি র্যাঙ্কে ফল করে ফেলবেন। অর্থাৎ এই জিনিসটা কেন হয়? ইউআরএলটা হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়ালি আইডেন্টিফায়ার। এই ইউআরএলটা কিন্তু আমার নির্দিষ্ট একটা স্থানে আমাকে নিয়ে আসতেছে। তো গুগলে একটা কথা বলেছিলাম, গুগল যখন আপনার ওয়েবসাইটে ভালো পরিমাণ কন্টেন্ট থাকবে, যদি ইউনিক কন্টেন্ট হয়, সে কিন্তু ডাটাবেজে আপনার কন্টেন্টটাকে সেভ করে ফেলছে। তো অলরেডি ডাটাবেজে আপনার কন্টেন্টটা সেভ অবস্থায় আছে। তো যখন আপনি এই ইউআরএলটাকে চেঞ্জ করে আপনি অন্য কিছু দিচ্ছেন, তার মানে আগের ইউআরএল আর এখনের ইউআরএলের মধ্যে পার্থক্য হয়ে গেল। তার মানে আগের যে ইউআরএল ছিল ওই ইউআরএলের আওতাভুক্ত আপনার কন্টেন্টগুলো গুগল ডাটাবেজে জমা রেখেছে। এখন যে ইউআরএলটা আপনি তৈরি করেছেন, গুগলের কাছে কিন্তু ওই তথ্যটা নেই। তার মানে কি দাঁড়াচ্ছে, গুগল যখন নতুন করে আবার আপনার ওয়েবসাইটে আসবে, সে যখন চেক করে দেখবে যে পূর্বে আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট ছিল যেটা তার ডাটাবেজে আছে, কিন্তু এখন আপনার ওয়েবসাইটে ওই ডাটাবেসটা পাচ্ছেন না বা ওই কন্টেন্টটা পাচ্ছেন না, কারণ গুগলের ডাটাবেসে ওই কন্টেন্টটা আছে বলে ডাটাবেসে জমা আছে, কিন্তু এখন আপনার এখানে এসে পাচ্ছে না। তার মানে কি মিস হচ্ছে না। তো এতে করে একটা ভুল সংগঠিত হচ্ছে বা একটা অ্যারো ক্রিয়েট হচ্ছে। এতে করে গুগল কিন্তু এই জিনিসটা সমস্যা হচ্ছে। আর যেহেতু মানুষ যখন সার্চ করবে, এইটা গুগল যখন এটা খুঁজে পাচ্ছে যে এই ফলটা হচ্ছে, কেন গুগল আপনাকে র্যাঙ্কিং দিচ্ছে না তখন? তার মানে এর জন্য দিচ্ছে না, একজন ইউজার যখন লিখে সার্চ দেয় আর যদি আপনার ওয়েবসাইটটা পায়,
আপনার লিঙ্ক তো বর্তমানে চেঞ্জ, তাহলে ইউআরটা যখন চেঞ্জ করা হয়ে গেছে, তার মানে নতুন গুগলের কাছে যে ডাটাবেসটা আছে ওইটাতে আপনাকে ইউজারকে দেখাচ্ছে যখন মানুষ সার্চ দিচ্ছে, তাহলে ওইখানে যদি কেউ ক্লিক করে তাতে করে কিন্তু আপনি ওই ওয়েবসাইটটাতে কিন্তু মানুষ বা ইউজাররা গিয়ে পৌঁছাতে পারছে না, কারণ ওই লিঙ্ককে আওতাভুক্ত কিন্তু আর ওয়েবসাইটে কন্টেন্টগুলো নেই, এই লিঙ্কটা চেঞ্জ করে ফেলছেন। তার মানে সহজ কথা বলতে কি বোঝাচ্ছি, পুরাতন কোনো ওয়েবসাইটে বা অনেক দিন হয়ে গেছে অলরেডি কন্টেন্টটা পাবলিশ করা অবস্থায় আছে এবং গুগলের ডাটাবেসে জমা হয়ে গেছে, যদি এরকম কোনো একটা কন্ডিশন দেখেন, সেই ওয়েবসাইটগুলোতে অবশ্যই পারমালিঙ্ক চেঞ্জ করতে যাবেন না, এতে করে বিপদ বেড়ে যাবে। মানুষের এসইও করতে গিয়ে আপনি আরও এসইও 12টা বাজিয়ে দেবেন। তো এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন। আর আজকে টিউটোরিয়াল করতে অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, এর মধ্যে অনেকবার কারেন্ট গিয়েছে, আর কারেন্ট যাওয়ার কারণে আমার ইন্টারনেট কানেকশনও 2-3বার ডিসকানেক্ট হয়েছে, এতে করে আমি বারবার অফ করে অন করে আমি কাজ করছি। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন, আমি চেষ্টা করবো এই জিনিসগুলো আপনাদের আনসার দিয়ে দেওয়া, আর যদি সমস্যা হয়ে থাকে আমি নতুন করে আরেকটা ভিডিও বানিয়ে দেবো ওই প্রবলেমগুলো নিয়ে। ওকে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।